স্যার, আমাকে 4-5 দিনের জন্য দেশের বাইরে যেতে হবে, তাও কালকেই রওনা দিতে হবে। তুমি হঠাৎ করে ছুটি চাচ্ছ, ব্যাপারটা কি? আমার বন্ধুর বিয়ে, সেজন্য ওর বিয়েতে যেতে হবে। বন্ধুদের বিয়ে খেলে কি হবে? তুমি বিয়ে করবে কখন? সময় হলে ঠিকই করে নেব। তুমি যখন যাবে তখন যাওয়ার আগে একটা অপারেশন শেষ করে যাও। 5 দিন আগেই না একটা অপারেশন থেকে আসলাম। এটা তোমার 2 ঘন্টা কাজ, ওটা শেষ করেই তুমি যেতে পারবে। কিন্তু স্যার, এত তো আমার লেট হয়ে যাবে। তুমি যেখানে যাচ্ছ ওখান থেকে মাত্র 100 কিলোমিটার দূরে তোমাকে যেতে হবে। তুমি কাজ সেরে বিয়েতে চলে যেও, টিমের বাকিরা আবার এখানে চলে আসবে। তুমি বরং সরাসরি বিয়েতে চলে যেও। ঠিক আছে, তাই হবে। তোমরা তাহলে কাল রওনা দাও। ঠিক আছে। পরের দিন আকাশ ওর টিম নিয়ে রওনা দেয়। মোটামুটি ওরা প্লেনে করে আসতেই 4 ঘন্টা সময় লেগে যায়। প্লেন থেকে নামার পরে তোমরা তাহলে নিজেদের পজিশন নিয়ে নাও। ওকে স্যার। এরপর ওরা একটা ছোট্ট শহরে এসেছে। এখানে প্রচুর পরিমাণে ড্রাগস উৎপাদন করা হয়, আর এখানে এসেছে এটা বন্ধ করতে, সাথে এখান থেকে কয়েকজনকে গ্রেফতারও করতে। এইদিকে এরা পুরো জায়গায় ছড়িয়ে যায়। তারপর ওরা আকাশের কথা মতো কাজ করতে থাকে। কিছুক্ষণের ভেতরে ওরা এই জায়গাটা খুঁজে পায় যেখানে ওদের আসার কথা ছিল। একটু পরে তোমরা তাহলে নিজেদের পজিশন নিয়ে নাও। ওকে স্যার। এরপর 5 মিনিটের মধ্যে পুরো জায়গায় ওরা তল্লাশি করে প্রায় 15 জনকে মেরে ফেলে এবং সাথে ড্রাগস যেখানে উৎপাদন করে সেই রুমটাও খুঁজে পায়। ওখানে কিছু সায়েন্টিস্ট আর একটা মোটা লোককে দেখতে পায়। আগে এদের ধরো, আর এই মোটা লোকটাই হয়তো এদের বস। আশেপাশে বাকি রুমগুলো দেখি আর কোনো লোককে পাই কিনা। ঠিক আছে, দেখতে থাকো। এদিকে তেমন কোনো লোককে দেখতে পায়নি, সেজন্য এদের নিয়ে যাও, তবে ল্যাপটপে অনেক কিছু পাবে, সেগুলো কাজে লাগাতে পারবে। তোমরা তাহলে এখন আসো। জি স্যার। এইদিকে ওরা ওদের নিয়ে চলে যায়। অন্যদিকে আকাশ ওই পুরো জায়গাটা ধ্বংস করে দেয় বোমা দিয়ে। এরপর ওর গন্তব্যর দিকে যেতে থাকে। অন্যদিকে দুলাভাই, আর কতক্ষণ অপেক্ষা করবেন? এবার কবুল বলে আমার বোনকে বউ বলে তো গ্রহণ করেন। আরে, এত ধৈর্য হারা হলে কি চলে? আসলে আমার বন্ধু আসার কথা, ওর জন্য অপেক্ষা করতেছি। কি বলেন? কোন জায়গা থেকে আসতেছে যে এত লেট হচ্ছে আসতে? এই দেশের এক প্রান্ত থেকে ওই প্রান্তে আসতেছে। কি বলেন? এত দূর থেকে আসতেছে বিয়ে খাওয়ার জন্য? তা দেখতে কেমন দুলাভাই আপনার বন্ধুটা? আসলে নিজেরাই দেখে নিও। কিন্তু কখন আসবে? বললো তো আর 10 মিনিট লাগবে। আবির, এটা কি হচ্ছে? কই, কি হলো? তোমার একটা বন্ধুর জন্য আমাদের বিয়ে তুমি এভাবে আটকে রাখবে? প্লিজ সাথী, আর 5 মিনিট অপেক্ষা করো। বাবা মা তো আমাকে জিজ্ঞেস করেই চলেছে। দেখো, অনেক কষ্টের পর আমি বাবা মাকে রাজি করিয়েছি। এখন যদি ওনারা এই বিয়ে নিয়ে ঝামেলা করে তাহলে আমি কি করব বলো? তুমি ওনাদের বলো আর 5 মিনিট অপেক্ষা করতে। ঠিক আছে। 5 মিনিট পরে একটা গাড়ি এসে বিয়ে বাড়ির সামনে থামে। গাড়ি থেকে একটা ছেলে নেমে আসে, কোট প্যান্ট, শ্রুজ আর চোখে একটা কালো চশমা পরে। এক কথায় বিয়ে বাড়িতে থাকা বেশিরভাগ মেয়ে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে ছেলেটা এসে আবিরের পাশে বসে পড়ে। কাজী সাহেব, আপনি এবার বিয়েটা পড়ান। আমার বন্ধু এখন চলে এসেছে, সেই জন্য আমার আর অপেক্ষা করতে হবে না। আপনি এবার বিয়েটা পড়িয়ে নিয়ে আপনার অন্য কোনো কাজে যেতে পারেন। কাজী বিয়ে পড়াতে থাকে। বিয়ে পড়ানো হয়ে এলে কাজী চলে যায়। অন্যদিকে ইরা তখন সাথীর সাথে ওর রুম এসেছিল। আপনাদের তো পরিচয় করিয়ে দিলাম না। ইরা আর সাথী দুজনের সম্পর্কে কাজিন হয়। বাকি ডিটেলস আপনারা পরেও জানতে পারবেন। এখন চলুন বিয়ে বাড়ির কাজিনই আমরা উপভোগ করতে থাকি। এইদিকে বিয়ে পড়ানো শেষ হলে তুই বস এখানে, আমি দুলাভাইয়ের খাতির যত্ন করে আসি, আর তার সাথে ওই ছেলেটারও। কোন ছেলেটার? যে ছেলের জন্য আমাদের এতক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে। আচ্ছা, যাই করিস, বেশি বাড়াবাড়ি কি করে বলিস না। কেন কেন করলে কি হবে? আবির আবার এতে রাগ করে বসবি? আরে ওই রকম কোনো কিছুই করব না। ঠিক আছে, যা তাহলে। ইরা তো নিচে নামে। খাবার খাওয়ানোর সময় হয়ে এসেছে, সেজন্য ইরা এসেছে আবিরের কাছে। এদিকে আপনাদের তো আবিরের বন্ধুর ব্যাপারে এখনো কিছু বলতেই পারলাম না। তবে চিন্তা করবেন না,
এখনই জানতে পারবেন। কিছুক্ষণের মধ্যে ইরা আবিরের ওখানে আসে, এসে আবিরকে হাত ধুয়ে দিতে থাকে। ভাইয়া এবার ডলার দিন আমাকে। ডলার কেন? বারে এত কষ্ট করলাম, তাহলে কেন বলুন তো? এদিকে এই কণ্ঠটা একজনের অনেক পরিচিত মনে হচ্ছে, সেজন্য পেছন থেকে ঘুরে সামনে তাকাতে ইরাকে দেখে চমকে ওঠে। কি হলো দুলা ভাই, আপনি তো দেখছি অনেক রিপোর্ট। শুধু কি আমার হাত ধুইয়ে দিলে হবে? আমার বন্ধুর হাতটাও ধুইয়ে দাও। এটার জন্য এক্সট্রা ডলার দিতে হবে। ঠিক আছে, দিব। তো কোথায় আপনার বন্ধু? ডাকেন তাকে। আকাশ, কি দেখছিস এমন করে? হাতটা তো বাড়িয়ে দিবি। আবিরের কথায় আকাশের ধ্যান ভাঙে, কেননা এতক্ষণ ধরে এক নজরে ইরার দিকে আকাশ তাকিয়ে আছে। তবে কেন তাকিয়ে আছে তা আপনারা পরেও জানতে পারবেন। এদিকে আকাশ তো হাত বাড়াচ্ছে না বলে ইরা হাত টেনে নিয়ে ধুয়ে দেয়, এরপর আবিরের থেকে টাকা নিয়ে চলে যায়। কি রে, তুই কি ওর প্রেমে পড়ে গেলি নাকি? এই মেয়ে এখানে কেন? তুই কি ওকে চিনিস নাকি? আমি কি করে চিনব? এমনিতেই জিজ্ঞেস করেছি। ও তাই বল, তোর ভাবির কাজিন হয় মেয়েটা। ও আচ্ছা, তাই বলো। 7 বছর পরে আবারও ওর দেখা আর স্পর্শ পেলাম। কি বলছিস? কিছুই তো বুঝলাম না। তোকে এখন কিছু বুঝতে হবে না। তোর মাথায় কখন কি চলে আমি নিজেই ঠিক মতন জানি না। এখন খাওয়ার দরকার, খেতে থাক। ঠিক আছে। এরা তো খেতে থাকে, কিন্তু এইদিকে ইরা রুমে এসে কেমন জানি করতে থাকে, সেজন্য কি হয়েছে তোর? এরকম করছিস কেন? বুঝতেছি না কি হচ্ছে আমার মধ্যে। পুরাটা না বললে বুঝবো কি করে বলতো? দুলা ভাইয়ের কথা রাখার জন্য আমি ওনার বন্ধুরও হাত ধুয়ে দিয়েছি। তা এতে কি এমন হয়েছে? এই ছেলের হাত ধরে আমার এমনটা মনে হলো যে কত বছর আগের পরিচিত এই দুটো হাত। হঠাৎ এরকম কেন মনে হবে? জানি না, সেজন্য মন কেমন জানি করতেছে। আচ্ছা, তুই রেস্ট কর, দেখবি ঠিক হয়ে যাবে। এদিকে আকাশ আর আবিরের খাওয়া শেষ, ওরা কথা বলতে থাকে। তখন তোকে একটা কাজ করতে হবে। কি কাজ? যে কোনোভাবে সাথীর সাথে ওনার কাজিনকে তোদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করতো। কিন্তু কেন বলো তো? সবটা তোকে পরে জানাবো, তুই শুধু এখন এই কাজটা করে নে। ঠিক আছে, বলেই দেখতেছি। তাই কর তাহলে। এইদিকে ইরার মন তো কোনোভাবেই ভালো থাকছে না, শুধু মনটা কেমন জানি করছে। সাথী, আমার থেকে এরকম কেন লাগতেছে বলতো? তোর কি বেশি শরীর খারাপ? শরীর খারাপ না, ওই ছেলের হাতটা ধরার পর কেমন যেন লাগতেছে আমার থেকে। আচ্ছা, তুই কি আমার সাথে যাবি ওই বাড়িতে? আচ্ছা, আমি এসে কি করব বল? আমি যাওয়ার পরেই তুই তো একাই হয়ে যাবি। একা একা কিভাবে কাটাবি সময়? ঠিক আছে, তাহলে যাব তোর সাথে। কিছুক্ষণ পরে আবির এসে সাথীকে কিছু বলতে থাকে, তার আগে সাথী বলে ওঠে, আচ্ছা শোনো, কি কথা বলো? বলছিলাম কি, আমার সাথে ইরাকেও নিয়ে চলি, নয়তো একা একা ওর খারাপ লাগবে। ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। তুমি আমার ফ্রেন্ডের সাথে ইরাকে পাঠিয়ে দাও ওর গাড়িতে করে। ঠিক আছে, আমি ইরাকে বলতেছি। সাথী এসে ইরাকে সবটা বলতে থাকে। ইরা রাজি হয়ে আকাশের সাথে গাড়িতে এসে বসে পড়ে, তবে ইরা কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। তবে ওর কেমন জানি লাগছে। আপনি ঠিক আছেন তো? জি ঠিক আছে। সিট বেল্ট পরে নিন। ঠিক আছে, কিন্তু আপনার কাছাকাছি আসলে আমার ওরকম হয় কেন আমি ঠিক বুঝতে পারি না। কিরকম হয়? কিরকম বলতে, মনে হয় আপনি আমার অনেক চেনা কেউর মধ্যে একজন। তা আপনি কি এখানেই থাকেন? আমি তো বিয়ের জন্য এসেছি, আমি এখানে থাকি না। ও আচ্ছা, তাই বলুন। আচ্ছা, আপনাকে স্পর্শর পর থেকে আমার এরকম অস্থিরতা লাগছে কেন? সেটা তো আমি ঠিক বলতে পারবো না। যদি বলেন আপনার অস্থিরতা দূর করতে আপনাকে একটু সাহায্য করতে পারি আমি। কিরকম সাহায্য? আপনি চাইলে আমার হাত ধরতে পারেন। আপনাকে ধরার পর যেখানে অস্থিরতা বেড়েছে সেখানে আবার ধরবো? অনেক বছর পরে ধরেছেন তো, সেজন্য। অনেক বছর পর মানে? তেমন কিছু না। তা আপনাকে একটা কথা বলার ছিল। জি বলুন। আপনার কি বিয়ে হয়ে গেছে, বা কোনো বয়ফ্রেন্ড কি আছে? পার্সোনাল বিষয়ে আপনাকে আমি কেন বলবো বলুন তো? ঠিক আছে, বলতে হবে না। আর কতক্ষণ লাগবে পৌঁছাতে?
এই তো 10 মিনিটের মতো। আপনার মেডিসিন লাগবে কি? মেডিসিন কেন? আপনার তো খারাপ লাগতেছে, সেজন্য ভাবলাম মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে। না, লাগবে না। এরপর ইরা তেমন কোনো কথা বলেনি, বসে আছে গাড়িতে। এইদিকে একটু পরে ওরা চলে আসে আবিরদের বাড়িতে। যদিও আবির অনেক আগেই চলে এসেছে, ইরা এই বাড়িতে সম্পূর্ণ নতুন, সেজন্য কাউকে চিনতে পারছে না। কোন দিকে যাবে না যাবে কিছুই বুঝতে পারছে না, সেজন্য ইরা আকাশের কাছে আসে। আমাকে একটু আপু রুমটা দেখিয়ে দিবেন? ওই রুমে তো এখন অনেক লোক থাকবে, সবাই নতুন বউকে দেখার জন্য আসবে। আসলে আমাকে একটু ঘুমাতে হবে, তাহলে ভালো লাগবে। চলুন আমার সাথে। ইরাকে একটা রুমে নিয়ে আসে। রুমটা অনেক গোছানো। ইরাকে বিছানায় শুয়ে দিয়ে আকাশ বারান্দায় চলে যায়। তখনই কল আসে ওর। জি স্যার, বলুন। তুমি কবে আসবে আকাশ? মাত্র কয়েকটা ঘন্টা হলে এসেছি। কেন, কোনো সমস্যা হয়েছে কি? যাদের নিয়ে এসেছি ওরা তো কোনো কথাই বলছে না, নাই কোনো কিছু বলতে চাইছে। স্যার, আপনি তো নতুন না, ওদের মুখ থেকে কথা বের করার চেষ্টা করুন। তা তো করতেই হবে, তবে তোমাকে মনে হয় 1 থেকে 2 দিনের মধ্যেই আসতে হবে। কোনো মতেই সম্ভব না। কিন্তু কি করবে এতদিন? বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে, সেসব কি আপনি ভুলে গেছেন? তবে চেষ্টা করিও তাড়াতাড়ি ফিরে আসার জন্য। ঠিক আছে, চেষ্টা করব। এইদিকে রুমে এসে ইরার মায়াবী মুখটার দিকে তাকিয়ে আছে। এই মুখে যে কাউকে ও ঘৃণা করতে পারে তা আপনারা ইরার অতীত না জানলে বুঝতেই পারবেন না। এখন হয়তো অনেকে ভাবছে এখানে অতীত আসবে কই থেকে। অতীত তো একটা আছেই, সে অতীতের কাহিনী কখন যে শুরু হবে তা আপনাদের আগেই জানিয়ে দেওয়া হবে। একটু পরে আবির কল দেয় আকাশকে, জিজ্ঞেস করতে থাকে সব কিছু। সেজন্য আকাশ আবিরের রুমে চলে আসে। কি হয়েছে, ডাকছিস কেন? আচ্ছা আকাশ, আমার কাজিন কোথায়? বলল ওনার শরীর খারাপ, সেজন্য আমি রুমে নিয়ে এসে ওষুধ খাইয়ে দিয়ে শুয়ে দিলাম। ওর একটু খেয়াল রাখেন ভাইয়া, আমি ছাড়া এখানে ওর পরিচিত কেউ নেই তো, যা কেউ চিনবে বা কথা বলবে। কিন্তু আকাশও তো ওর পরিচিত না। সেটা আমি জানি, কিন্তু এরা বলল ওনার স্পর্শগুলো এরার নাকি অনেক পরিচিত ছিল। আমি ওনাকে স্পর্শ করলাম কখন? আরে যখন ও তোমাদের হাত ধুয়ে দিয়েছিল তখন। যদিও এখানে এই সব কোনো রীতি নেই, তাও ও নিজে ইচ্ছে থেকেই এরকমটা করলো। বুঝতে পেরেছি। আচ্ছা ভাবি, টেনশন করবেন না, আমি ওনার খেয়াল রাখবো। আপনি শুধু আমার বন্ধুর খেয়ালটা রাখবেন। ওর লাইফের তো আমি 12টা বাজিয়ে দেব। কি বলেন বন্ধু? তাহলে তো তোর জন্য শুভকামনা রইল। তুই এখন যা, তাহলে কাজ আছে আমাদের। সবাই মাত্র 11টা বাজে, এত তাড়াতাড়ি? রাত যে এখন ছোট, সেটা কি ভুলে গেছিস? বাহ, তুই তো দেখি এখন রাত নিয়েও গবেষণা শুরু করে দিলি। মাঝে মাঝে করতে হয়। ভাবি, চলি তাহলে। আচ্ছা এসো তাহলে। ওখান থেকে চলে আসে রুমে। এসে দেখি ইরা এখনো ঘুমাচ্ছে। চাইলে কপালে একটা চুমু দিতে পারে, কিন্তু তাও দিল না। কেননা এই কপালে চুমু দেওয়ার অধিকার 7 বছর আগেই হারিয়ে ফেলেছে। যদিও সেখানে আকাশের কোনো দোষ ছিল না, কিন্তু তাও তখন সব দোষ ওকেই নিতে হয়েছে। সেই সব ভাবতে ভাবতে বিছানার নিচে এসে ঘুমিয়ে পড়ে। এইদিকে সকালে ঘুম থেকে উঠে দেখে আকাশকে কেউ জড়িয়ে ধরে শুয়ে আছে। কে হতে পারে তা শিওর হওয়ার জন্য তাকিয়ে দেখি ইরা। সর্বনাশ, আমি কি উপরে চলে এলাম নাকি এরা নিচে চলে এসেছে? ভালোভাবে তাকিয়ে দেখি তো একটু। চারপাশে তাকিয়ে দেখে আকাশ ওর নিজের জায়গায় আছে, সেজন্য কিছুটা স্বস্তি পেল। কিন্তু ইরা ঘুম থেকে ওঠার আগে আকাশকে তো এখান থেকে উঠতে হবে, নয়তো ইরা যদি দেখে কিনা কি ভাববে। এদিকে ইরার ঘুম ভেঙে যাওয়া দেখে এবার আকাশ ঘুমের ভান ধরে। ইরা তো চোখ মেলে তাকিয়ে দেখে কাউকে জড়িয়ে ধরে সে শুয়ে আছে। সেজন্য চিৎকার করতে যাবে, তখনই একবার ভালো করে দেখি তো কে এটা। সেজন্য ভালো করে তাকিয়ে দেখে এটা আকাশ। সেজন্য আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে উঠে পড়ে। এটা কি হলো? উনি এখানে কেন? তাও নিচে, আবার আমিও নিচে। আমি তো রাতে উপরে শুয়েছিলাম, তাহলে নিচে গেলাম কি করে? তাছাড়া আমি রাতে একটু অভ্যাস করি কোলবালিশের জন্য, তাহলে কি ভুল করে নিচে পড়ে গিয়ে ওনাকে কোলবালিশ ভেবে? হায় আল্লাহ, কি সর্বনাশ করলাম আমার। উনি বোঝার আগে ফ্রেশ হয়ে আসি। ইরা তো কোনো মতে উঠেই দৌড়ে ফ্রেশ হতে চলে যায়। এইদিকে আকাশও ঘুম থেকে উঠে। যখন ইরা বের হয় তখন দুজনেই যখন সামনাসামনি পড়ে যায় তখন
আপনি কি এখানেই ঘুমিয়েছিলেন? কেন, আপনি কি খেয়াল করেননি? আসলে আমি খেয়াল করিনি। আপনি তাহলে নিচে যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলুন? আগে ফ্রেশ হয়ে আসুন। ঠিক আছে, যাচ্ছি। ইরা বসে থাকে, আকাশ ফ্রেশ হয়ে আসে। এইদিকে সাথী আবিরের মায়ের সাথে দাঁড়িয়ে নাস্তা বানাতে থাকে। নাস্তা হয়ে এলে সেগুলো নিয়ে চলে আসি ইরাকে দেওয়ার জন্য। এইদিকে রুমে এসে দেখে ইরা আকাশ গল্প করছে। কি ব্যাপার, আমার বোনের সাথে কি নিয়ে কথা হচ্ছে শুনি? ভাবি, আপনার বোন কি নিয়ে কথা বলতেছে? আমি ঠিক বুঝতে পারছি না। ইরা, কি নিয়ে কথা হচ্ছে? আমি তো ওই ব্যাপারটা নিয়ে কথা বলতেছি। কোন ব্যাপারটা? তখন তো তোকে বলছিলাম। বুঝতে পেরেছি, আমি সবটা বলতেছি। ততক্ষণে নাস্তা করে থাকেন, আমি ওর হয়ে বলছি সবটা। জি বলুন। আসলে আমার বোনের সাথে একটা ছেলের সম্পর্ক ছিল প্রায় 7 বছর আগে। ওদের 2 বছরের প্রেমে ওপরে প্রেম ছিল, কিন্তু 2 বছর পরে একটা ঝামেলার জন্য ওদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাও এই নিয়ে 7 বছর পার করে গিয়েছে। কি বলেন? তা ওনার বয়স কত এখন? এই তো এখন প্রায় 26 শেষ। তাহলে এত ছোট থাকতে প্রেমে পড়েছিল? এই যে মিস্টার, আমি তখন মোটো পিচ্ছি ছিলাম না। আমার বয়স তখন 17 ছিল এবং আমি কলেজে পড়তাম তখন। তো কলেজে যে 2 বছর ছিলেন, সে 2 বছর আপনাদের প্রেম ছিল, তাই তো? ঠিক বলতেছেন। কলেজে লাইফ শেষ হতে হতে ওকেও আমি হারিয়ে ফেলি। তা সামনাসামনি দেখলে কি চিনতে পারবেন? চিনতে সমস্যা হবে, কেননা ওই সময় তো আমি নিজেও অনেক ছোট ছিলাম ধরতে গেলে। তাছাড়া ও নিজেও অনেক বড় হয়ে গেছে। এখন যদি ওর শরীর ও পার্সোনালিটি বদলে ফেলে, তাহলে তো ওকে চিনতে পারবো না আমি। তোমার কথাগুলো বুঝতে পেরেছি। তা সেসব কথা আমাকে বলার কারণ কি? ও বলতেছি, যখনই ও তোমাদেরকে স্পর্শ করে তখনই ওর আগের কথাগুলো মনে পড়ে। এক কথায় ওর মনে হয় এই হাত দুটো ওর আগেও অনেক চেনা চেনা। এরকম অবস্থা হয়ে থাকে মাঝে মাঝে, এই নিয়ে তো ভাবতে হবে না। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও তো কোনো কিছুতেই মানতেই চাইছে না। আমি নিজেও বুঝতেছি না কেন এরকম হচ্ছে আমার সাথে। এদের কথার ভেতরে আবির চলে আসে। আবির আসাতে ওদের জিজ্ঞেস করতে থাকে। তখন সাথী এই কথাগুলো শুনে আকাশকে ইশারা করে। আকাশ কোনো কিছু বলছে কিনা, তখন আকাশ ইশারায় চুপ থাকতে বলে, কেননা আবির এই পুরো ঘটনা জানে। কিন্তু সে ঘটনাটা কি তা আপনারা জানতে পারবেন, তবে একটু ধৈর্য ধরুন, তাহলে সবটা জানতে পারবেন। সবটা শোনার পরে আরে, এইগুলো তো কমন ব্যাপার। তোমরা দুজনে নিচে যাও, আমি আকাশের সাথে কথা বলে আসতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিও। ওরা নিচে যাওয়ার পরে আকাশ আবির এটা নিয়ে কথা বলতে থাকে। তুই যদি এরম করিস তাহলে তো ওরা জেনে যাবে সবটা। জানতে পারবে না। তাছাড়া এরা যখন এভাবে দেখেও আমাকে চিনতে পারেনি, তখন বাকি জীবনও চিনতে পারবে না যদি আমি ওকে পরিচয় না দেই। তুই কি ওকে আজও পরিচয় দিবি না? কখনো যদি ধরা পড়ে যাওয়ার মতো অবস্থা হয় তাহলে তো দিবই। ও যদি আবারও তোর জীবনে আসতে চায় তখন কি ওকে ফিরিয়ে নিবি? তোর কি মনে হয় ও আমার জীবনে আবার ফিরে আসতে চাইবে? যদি আসে তখন? তাহলে এর জন্য ওকে অনেক কৈফিয়ত দিতে হবে। তুই আপাতত কাউকে কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, কিছু বলবো না, এখন নিচে যাই, চল। ঠিক আছে, চল তাহলে। এরা নিচে নামে আড্ডা দিতে থাকে। অন্যদিকে তখনই আকাশের কল আসে, কথা বলার জন্য একটু সাইডে চলে আসে। আকাশ, তোমাকে একটু কষ্ট দিব। আপনার তো কাজই এটা, কি করতে হবে বলুন? তুমি যেখানে আছো সেখান থেকে একটু দূরে তোমাকে যেতে হবে কালকে সকালে। ওখানে আমাদের লোক আছে, তুমি ওদের সাথে কথা বলে নিও। ওরা তোমাকে একটা কাজ বুঝিয়ে দেবে, শুধু ওদের সাথে যাবে। একটা ছোট্ট অপারেশন আছে, ওইটা সেরে তুমি চলে আসবে, ব্যাস এতটুকু। তা না হয় গেলাম, কিন্তু আমার বেতন কাটতে পারবে না কিন্তু। কিসের বেতন? এই যে ছুটি আর নিলাম কই, সেই কাজই তো করে যাচ্ছি আমি। আরে মজা করো না এখন, তুমি তাহলে চলে যাও সময় করে। ঠিক আছে। কথা শেষ করে আবিরের সাথে জয়েন হয়ে কথা বলতে থাকে। আচ্ছা, আমি তো এখান থেকে চলে যাব, সেজন্য ভাবছিলাম জায়গাটা একটু ঘুরে দেখব। আমি তো কিছুই চিনি না। তার সাথে তুই কি আমাকে নিয়ে একটু বের হতে পারবি? আমি তোকে একা নিয়ে বের হব কি করে বল? আচ্ছা, একটা কাজ করি, আমরা 4 জন একসাথে ঘুরে আসি। তোমার কি মাথা গেছে?
তুমি নতুন বউ, মা তোমাকে এমনিতেই কি যেতে দিবে বাড়ির বাইরে? তাহলে কি আমার যাওয়া হবে না? আচ্ছা আবির, আমি আন্টিকে সামনে নেব, তোকে এই নিয়ে কোনো টেনশন করতে হবে না। ভাইয়া তো সমস্যার সমাধান করে দিয়েছে, তাহলে আর এত টেনশনের কি আছে? ঠিক আছে, তাহলে যাবে কোথায়? আপাতত আমরা জঙ্গলের ধারে একটা নদীর কাছে ঘুরে আসব। আবির, তুমি ঠিক করো কোথায় যাবে। আবির একটা জায়গার নাম বলে, এতে কারো কোনো আপত্তি নেই, কেননা আকাশকে ওই জায়গায় এমনিতেই কালকে যেতে হবে। এরপর ওখান থেকে কোথায় যাবে তা আকাশ শিওর করে জানে না, সেজন্য রাজি হয়েছে। পরের দিন সকালে সবাই চলে আসে ওখানে। এসে ওরা নদীর পাড়ে ঝর্ণা দেখতে থাকে। তখনই আকাশের ফোনে কল আসে। কে বলছেন? স্যার আমাকে আপনার নাম্বারটা দিয়েছে, বলেছে আপনাকে কল করার জন্য। আমি তো এই লোকেশনে আছি। কিন্তু স্যার, এখানে তো অনেক লোক আছে, আপনাকে চিনব কি করে? সামান্য আমাকে খুঁজে পাচ্ছ না, সেখানে তোমরা অপরাধীকে খুঁজে বের করবে কিভাবে? স্যার, অপরাধী আর আপনি তো এক না, আপনাকে খুঁজে নিতেই তো সমস্যা হয়ে যাবে। আমি কালো একটা জ্যাকেট পরে আছি, আমার আশেপাশে 2টা মেয়ে বসে আছে বিছানার উপরে, পাশে একটা ছেলে আছে। দেখতে পেয়েছি আপনাকে, আমি আসতেছি। তোমরা একটা কাজ করো, আমার পিছনে একটা মোটা গাছ আছে, ওই গাছের নিচে আসো। ঠিক স্যার, আসতেছি। একটু পরে আকাশ ওই গাছের নিচে আসে। তখন ওখানে আরও 10 জন অফিসার ছিল। এখন বলো আমাকে এখানে আনার কারণ কি? আমরা খবর পেয়েছি এই জায়গায় কিছু টেররিস্ট আসবে, ওরা এখানকার লোকদের জিম্মি করে রাখবে। এতে ওদের লাভ কি? আসলে আমরা কয়েকটা দিন আগে ওদের বসকে গ্রেপ্তার করেছি, সেজন্য ওরা এই পরিকল্পনা করে। সরাসরি মেরে ফেললেই তো পারতে। ভেবেছিলাম ওর আড্ডা আর কে কে ওর সাথে কাজ করে এই সবটার খোঁজ নিব, কিন্তু 3-4 দিন না হতেই ওরা হুমকি দেওয়া শুরু করলো। আমরা সবাই জেনেছি বিষয়টা। পরে বড় স্যার বলল আপনি এখানেই আছেন, আপনাকে যেন ব্যাপারটা জানাই, আর আপনি যা যা বলবেন তা তা যেন আমরা ফলো করি। এই স্যার তো দেখি আমাকে মোটেও শান্তি দিবে না। কেন স্যার, কি হয়েছে? উনি যদি আমাকে এই ব্যাপারে বলতো, আমি তাহলে পরিবার নিয়ে আসতাম না। এখন তো দেখতেছি সব দিক দিয়ে ঝামেলা। স্যার যাই করুন না কেন, তাড়াতাড়ি করতে হবে। ওরা প্রায় 10 মিনিটের মধ্যে এখানে চলে আসবে। ওরা কতজন এসেছে? হবে তো 15-20 জন। একটা কাজ করো, তাড়াতাড়ি করে আগে জায়গাটা খালি করানোর ব্যবস্থা করো। জি স্যার, করতেছি। আর একটা কথা, আমি কে, কি আমার পরিচয়, তার জন্য এখানে থাকা কেউ না জানে। তোমরা আমার কথা আর ইশারায় কাজ করবে, আমার পরিচয় গোপন থাকবে। জি স্যার, তাই হবে। অফিসারগুলো ওখান থেকে লোকজনকে সরাতে থাকে, কিন্তু ওখানে গান বাজনা হচ্ছে বলে কেউ ঠিকমতো শুনতে পারছে না। মাইকে যে বলবে সেটাও সম্ভব না। অন্যদিকে আকাশ, আবির, ইরা আর সাথীর কাছে আসে। এতক্ষণ কোথায় ছিলে? আমাদের রান্না হয়ে এসেছে, এবার তোমরা বসো, তোমাদের খাবার দিচ্ছি। এখান থেকে আমাদের সরে যেতে হবে। কেন, কি হয়েছে? জায়গাটা তো অনেক সুন্দর। কি হয়েছে আকাশ? আবির, একটু পরে এখানে অ্যাটাক হবে। কি বলিস তুই? আমি ঠিক বলছি, তাড়াতাড়ি করে এখান থেকে তোদের যেতে হবে। কিন্তু তুই কি যাবি না? তোদের জীবন বাঁচানো আমার জন্য বেশি দরকার। কিন্তু ওখানে তো আরো লোক আছে, তাদের কি হবে? ওদের জন্য লোক আছে সরানোর, সেজন্য তাড়াতাড়ি করে চল। আবির সাথীর হাত ধরে ওখান থেকে আনতে থাকে, সাথী ইরার হাত ধরে, কিন্তু ওরা দেখে আকাশ ওখানে নেই। ভাইয়া, আমরা কোথায় যাচ্ছি? এখানে ঝামেলা হবে, সেই জন্য আমাদের দূরে সরে যেতে হবে। কিন্তু আপনার বন্ধু কোথায়? ওর কিছু হবে না, তোমাদের নিয়ে নিরাপদ জায়গায় যেতে হবে। এদের নিয়ে কথা বলতে বলতে ওখানে টেররিস্টগুলো চলে আসে। ওরা এসে বুঝতে পারে এখানে আগেই খবর চলে এসেছে, সেজন্য ওরা এসে কয়েকজনকে মেরে ফেলে। কেননা যারা অফিসারের কথা না শুনে ওখানে থেকে গেছে তাদেরকেই মেরে ফেলা হয়েছে। মোটামুটি তখন 3 জনের মতো লোককে মেরে ফেলে। এতে বাকিরা ভয় ওখানে বসে যায়। এতে করে 20 জনকে ওরা বন্দি করে দেয়। তবে ওদের মধ্যে আকাশও একজন। কেননা ইচ্ছে করে এখানে ওদের মধ্যে থেকে গেছে, যেন ওরা কি করতে চাইছে না চাইছে সবটা বুঝতে পারে। এর মধ্যে ভাইয়া, আপনার বন্ধু তো ওদের হাতে বন্দি হয়ে আছে। ওকে নিয়ে ভাবতে হবে না, তোমরা চলো, তোমাদের আগে নিরাপদভাবে এই গাড়িতে এনে বসাই। কিন্তু তোমার বন্ধুর কি হবে? ওকে যদি ওরা মেরে ফেলে? কোনো কিছু হবে না ওর, তোমরা গাড়িতে বসো, তারপর দেখতে থাকো ওখানে কি হয়। আমার তো ভয় করছে।
আমি তোমাদের পাশে আছি, আর আকাশ আমাদের সবার পাশে আছে। এদিকে ওরা তো এদের বন্দি করে রেখেছে, কিন্তু বন্দি অবস্থায়ও আকাশ অফিসারদের ইশারা আর মেসেজের মাধ্যমে সবটা জানাতে থাকে। এখানে যত অফিসার লুকিয়ে আছিস সবাই এক এক করে বের হও এখান থেকে, নয়তো আমরা সবাইকে মেরে ফেলবো। তোদের কি মনে হয় তোরা এদের মেরে ফেললে তোদের বসকে তো কখনো ছাড়তে পারবি না? সেজন্য এই ডায়লগ এখানে দিস না, বুঝলি? তোরা কি করে জানিস এই কথা? আমরা আর অনেক কথাই জানি যা তোরা জানিস না, সেজন্য ভালোই হবে এখান থেকে পালিয়ে যা, নয়তো সবাইকে মেরে ফেলা হবে। লোকগুলো ভাবতে থাকে কি করবে না করবে। তখনই ওরা আকাশকে দাঁড় করায়। এবার অফিসারের সাথে সাথে ইরা আর সাথীও ভয় পায়। তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে একে আমরা এখনই মেরে ফেলবো। এদিকে কথা শুনে সাথী ইরা অনেক বেশি ভয় পায়। ভাইয়া, আপনার বন্ধুকে বাঁচান। ওর কিছু হবে না, সেই নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। ওকে তো এখনই মনে হচ্ছে মেরেই ফেলবে। বললাম তো কিছু হবে না। এদিকে আকাশ ইশারা করে 10 জনকে টার্গেট করতে বলে। অফিসারগুলো তাই করে। 1 সেকেন্ডের ভেতরে 10 জনের মাথায় গুলি করার কারণে ওরা আহত হয়ে মাটিতে পড়েছে। সেই সুযোগে ওদের থেকে বন্দুক নিয়ে আবারও ওদের উপরে হামলা করতে থাকে। এটা দেখে তো ইরা অবাক হয়ে যায়। এবার কিছুক্ষণের মধ্যেই ওদের সবাইকে মেরে ফেলা হয়। একটু পরেই বাকিদের গাড়িতে তোলা হয় আস্তে আস্তে। তখন শুরু হয় বাকি কাহিনী। হঠাৎ করে ওদের মধ্যে একটা লোক গুলি করে আকাশকে, কিন্তু গুলিটা আকাশের হাতের মাংসের মধ্যে একটু লেগে বেরিয়ে যায়, কিন্তু সে গুলি আবার সামনে থাকা লোকের শরীরে এসে লাগে। এতে বাকিরা তো অবাক হয়। কোনো মতে দেরি না করে ওই লোকটার থেকে বন্দুকটা নিয়ে নেয়। পাগল হয়ে গেছো নাকি? গুলি কেন চালালে? কারণ আমি ওদের দলেরই একজন। কথাটা শুনে সাথে সাথে ওই লোকটাকে আহত করে অফিসারের হাতে তুলে দেয়। ওকে নিয়ে যান, আর ওর থেকে বাকি ঠিকানা বের করুন। ঠিক স্যার, তাই করব, কিন্তু আপনাকে তো হসপিটালে নিয়ে যেতে হবে। লাগবে না, কিছু একটা বেঁধে দিলেই হবে। তোমরা যাও এখন। এইদিকে অফিসারগুলো চলে যায় এখান থেকে। অন্যদিকে আকাশ ওখান থেকে আবিরের কাছে চলে আসে। হাতে রক্ত দেখে আবির কিছু করতে যাবে, ইরা ওর ব্যাগ থেকে একটা রুমাল বের করে আকাশের হাতে বেঁধে দেয়। এতে রক্ত পড়া বন্ধ হয় কিছুটা। এইদিকে বাকি পরিস্থিতি মোটামুটি ঠিক হয়েছে। সেজন্য আমাদের হসপিটালে যেতে হবে। হসপিটাল লাগবে না, শুধু বাসায় ফার্স্ট বক্স থাকলেই হয়ে যাবে। চলো এখান থেকে। ওরা কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসে। এইদিকে আকাশ ও শার্ট খুলে ফেলে। তখন শরীরে ছুরি আর আরো কিছু আঘাতের চিহ্নও দেখতে পায়। এইগুলো কি করে? তুই শালা যেটা করার জন্য এসেছিস সেটা আগে করে শেষ কর। ঠিক আছে, তুই চুপ করে বস। অন্যদিকে ইরা আর সাথী পাশের রুমে ছিল। আকাশকে ব্যান্ডেজ লাগিয়ে আবির বের হয়। আকাশ ঠিক আছে তো? ঠিক আছে, ওর রক্ত পড়া বন্ধ হয়ে গেছে, এখন আর চিন্তা নেই। তাহলে চলো আমরা ঘুমাতে যাই। কিন্তু আমি কি করব? গতকাল যেখানে ঘুমাইছিস সেখানেই ঘুমিয়ে পড়। ঠিক আছে। ইরা চলে আসে আকাশের রুমে। এসে দেখে আকাশ শুয়ে আছে, সেজন্য ওর পাশেই শুয়ে পড়ে। আসলে আকাশ অসুস্থ বিধায় ওকে নিচে ঘুমাতেও বলতে পারছে না। আবার ইরা যে নিচে ঘুমাবে সেটাও পারছে না, সেজন্য পাশেই ঘুমিয়ে পড়ে। রাতে আকাশের জ্বর উঠে যায়, সেজন্য ইরা রুমের এসি বন্ধ করে দেয়। তারপর গরম কিছু খুঁজতে থাকে আকাশের জন্য। খোঁজার পরে একটা কাঁথা দেখতে পায়, সেটা এনে গায়ে দিয়ে দেয়। কিন্তু কোনোভাবেই আকাশের শীত কমছে না, সেজন্য বাধ্য হয়ে ইরা আকাশকে জড়িয়ে ধরে। যদিও ওর লজ্জা লাগছিল, কিন্তু আকাশকে ঠান্ডা কাঁপুনি থেকে বাঁচানোর জন্য জড়িয়ে ধরা ছাড়া কোনো উপায় ছিল না। কিছুক্ষণ পরেই আকাশের শরীর ঠিক হতে থাকে, সেজন্য ইরা আবারও ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার একটু পরে আবারও ঠান্ডা লাগা শুরু করে, সেজন্য আবারও জড়িয়ে ধরে রাখে। সকালবেলায় ইরা ঘুম থেকে উঠে দেখে এখনও আকাশের বুকে শুয়ে আছে, সেজন্য তাড়াতাড়ি করে উঠে যায়। ফ্রেশ হয়ে এসে আকাশের পিঠে একটা দাগ দেখতে পায়। সে দাগটা দেখে ইরা তো অবাক হয়েছে। ওর শরীরে এই দাগ আসলো কি করে? এটা কি ওর সত্যিকারের দাগ? ভালো করে দেখার পরে বুঝতে পারে এটা সত্যিকারের দাগ। সেজন্য ইরা ওয়াশরুমে যায়, কিছু একটা ছবি উঠিয়ে নেয়। তারপর সে ছবি আর আকাশের পিঠে থাকা ছবি মিলিয়ে দেখতে থাকে।
তখন একই রকম চিহ্ন দেখতে পায়। সেটা দেখে ইরার হাত থেকে মোবাইলটা পড়ে যায়। এবার তো ইরার হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। এই আমি কাকে দেখতেছি? ও কি সত্যি ওই লোকটা নাকি অন্য কেউ? ইরা তাড়াতাড়ি করে আকাশের মোবাইল হাতে নেয়। তারপর আকাশের ফিঙ্গার নিয়ে মোবাইল লক খুলে অ্যালবামে যায় আর ছবি দেখতে থাকে। অনেক পুরনো ছবি দেখতে থাকে, কেননা সবগুলো ছবি ব্যাকআপ করা, সেজন্য মোবাইল চেঞ্জ করলেও ছবি হারিয়ে যায় না। ছবিগুলো দেখি ইরার তো চোখে পানি চলে আসে। মোবাইলটা আবার রেখে দেয়। হায় আল্লাহ, তুমি আমার এই কি পরীক্ষা নিচ্ছ? আমি তো কিছুই বুঝতে পারছি না। যে মানুষটাকে আমি আমার জীবন থেকে বের করে দিয়েছিলাম তাকেই তুমি আবার আমার সামনে নিয়ে এসেছো, কিন্তু কেন করলে এরকমটা? কান্নাকাটি করে, সাথীর কাছে আসে আর সাথীকে সবটা বলে। ও তো শুনে অবাক হয়। তুই কি 100% শিওর? আমি শিওর। এতটা শিওর কি করে হচ্ছিস? একে তো ওই দাগ, দাগ তো হতেই পারে। কিন্তু তাই বলে একই রকম? তুই কি মেপে দেখেছিস? তুই এই দাগের সাথে ওই দাগের মিল করে দেখবি, তুই নিজেও শিওর হবি। সাথী দাগ দেখে শিওর হয় এই দুটো দাগ যে একই রকম। দাগের বাইরে আর কিছু পেয়েছিস? এর বাইরে আমি ওর আর আমার পুরনো যে ছবিগুলো দেখতে পেরেছি, তাছাড়া 7 বছর আগের ছবি আর এখনকার ছবি তো আলাদা হবে, তা আমি জানি না, কিন্তু 7 বছরের মানুষটার ছবি তো আমি ভুলে যাইনি। কিন্তু তুই এখন কি করবি? আমি কালকে বাড়িতে চলে যাব। ঠিক আছে, কিন্তু একা যেতে পারবি তো? পারবো, তবে ভাইয়াকে বলিস আমাকে এয়ারপোর্টে যেন দিয়ে আসে। আচ্ছা, বলে দেব। এরা কথা বলতে থাকে। অন্যদিকে আকাশ উঠে ফ্রেশ হয়ে আসে, নিচে নেমে নাস্তা করে নেয়। নাস্তা শেষ করে ওরা বাহিরে আসে। তখন কিছু বাচ্চা খেলা করছিল, ওদের মধ্যে ঝামেলা হয়। এক বাচ্চা অন্য বাচ্চার নামে বানিয়ে বানিয়ে বলতে থাকে, যা শোনার পরে ওই বাচ্চার মা ওই বাচ্চাকে থাপ্পড় দিতে যাবে। তখনই বাচ্চাকে মারার আগে এটা শিওর হন আসলে আপনার বাচ্চা দোষ করেছে কিনা, কেননা এরকম একটা মিথ্যে নাটকের জন্য আমি আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছিলাম। সেজন্য কাউকে দোষ দেওয়ার আগে ভালো করে তা যাচাই করে নেবেন। এই কথা শুনে বাচ্চাটাকে না মেরে ওর মা আকাশকে ধন্যবাদ দিয়ে এখান থেকে চলে যায়। একটু পরে, চল আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। কিন্তু তোর হাত? তেমন কিছু হবে না। ওরা বাহিরে যায়। অন্যদিকে ইরা সাথীকে জিজ্ঞেস করে, আচ্ছা সাথী, ওই দিন তো আকাশের সাথেও ওরকম ঘটনা ঘটেছিল। আমারও মনে পড়েছে। কিন্তু আমরা তো একবারও সত্যি জানতে চাইনি, ভুল বুঝে ওই সময় আকাশের সাথে খারাপ ব্যবহার করেছিলাম। সত্যি আজকে যদি এই ঘটনাটা না হতো তাহলে তো বুঝতেই পারতাম না। কিন্তু এখন আমি কি করব? তুই কি এখনো আকাশের উপরে দুর্বল? ভালো তো এখনো বাসি ওকে, কিন্তু ওর উপরে যে রাগ জমে আছে সেগুলো তো কাটছে না। আমি বলি কি, তুই সরাসরি আকাশের সাথেই কথা বল। কি নিয়ে কথা বলবো? ওই দিন আসলে কি হয়েছিল তা আকাশের থেকেই জেনে নি। ও তো আমাকে চিনে যাবে। তোর কি মনে হয় ও তোকে না চিনে বাদেই দিয়ে গেছে? ও আমাকে চিনবে কি করে? একটা কথা শোন, তুই বদলাসনি। তাছাড়া তোর শরীরের গঠন চেঞ্জ হলেও তোর মুখ কিন্তু তেমন চেঞ্জ হয়নি। কিন্তু আকাশের মুখ তো অনেক চেঞ্জ হয়েছে, সাথে বডি। আকাশের তখন মুখে দাড়ি ছিল না, কিন্তু এখন ওর মুখে দাড়ি আছে। তার ওপর আগের তুলনায় শরীরও চেঞ্জ হয়েছে। সেজন্য তুই কিছুই বুঝতেই পারছিস নি। ও যদি আমাকে চিনে থাকে তাহলে এতদিন ধরে কেন বলেনি আমাকে? তোরা দুজন দুজনকে ছেড়ে দিয়েছিস, এখন কোন মুখে তোকে এই কথাটা বলবে বল? তাহলে এখন উপায়? আমি আবিরের সাথে কথা বলে দেখব আকাশ কোথায় যাবে আর কবে যাবে। আমি তোদের যাওয়ার একটাই মাধ্যম হয়, তাহলে ওখানেই তুই আকাশকে সবটা জিজ্ঞেস করেই নিতে পারবি। ও কি যেতে রাজি হবে আমার সাথে? আমি একটা ব্যবস্থা তো করবই। আমি কি? তুই শুধু কালকে এখানেই থেকে যা। আমি আকাশ অথবা আবিরের সাথে কথা বলে সবটা জেনেই তোকে জানাবো। তাহলে তখন আমি নিজেই ব্যবস্থা করব ওর সাথেই তোকে পাঠানোর। ঠিক আছে, অপেক্ষা করতেছি। অন্যদিকে আকাশ আবির দুজনেই বাসায় আসে। ওই রাতে সাথী আবিরকে জিজ্ঞেস করে, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? আচ্ছা,
আকাশের বর্তমান ঠিকানা বলতে পারবে কি? তুমি ওর ঠিকানা দিয়ে কি করবে? তোমাকে বলতে বলেছি, বলো। কিছু কি হয়েছে? আসলে আকাশ আর ইরা যদি কাছাকাছি থাকে তাহলে ওদের একসাথে পাঠিয়ে দিতাম। আসলে বুঝতে তো পারছো, ইরাকে একা একা পাঠাবো কি করে বলো? আবির আকাশের ঠিকানা বলে। ঠিকানা শুনে সাথী বুঝতে পারলো সবটা। আচ্ছা, আকাশ কবে যাবে? কেন বলো তো? কেননা আকাশ যেখানেই যাবে সেখান থেকেই মাত্র 30 কিলোমিটার দূরে ইরা থাকে। সেজন্যই ওরা চাইলেই একসাথে যেতে পারবে। কিন্তু আকাশ কি রাজি হবে? এখানে রাজি হওয়ার কি আছে? ও তো ওকে করে করেই নেবে না, শুধু ওর সাথে থেকে যাবে ওখানে, ব্যাস এটুকুই তো বিষয়। আচ্ছা, আকাশ কবে যাবে তা আমি জানি না। ওকে এই ব্যাপারে জিজ্ঞেস করাটাও ঠিক হবে না। ও আমাকে বললে আমি তোমাকে জানিয়ে দেব। ঠিক আছে, তাই করিও তাহলে। এদিকে রাতেও আকাশ ইরা একই রুমে ঘুমায়। ওরা দুজন যে একই রুমে ঘুমায় তা বাকি আর কেউ জানে না। এইদিকে আকাশ ঘুমোতে যাবে তখন ওই ওষুধটা খেয়ে নে। কিসের ওষুধ এটা? বিষের ওষুধ খেতে দিব না, সেজন্য চিন্তা করবেন না। আমি তো তা বলিনি কি জন্য ওষুধ খাবো। যদি সেটাই না জানি তাহলে কেমন করে খাই বলুন? গতকাল রাতে আপনার অনেক জ্বর হয়েছে। জ্বর তো হবেই, এতে আপনার অসুবিধা কোথায়? অসুবিধা আছে আমার। কি অসুবিধা? প্রতিদিন এভাবে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরে মানে? ও কিছু না, জ্বরের ওষুধ খেয়ে নিন। আপনি জড়িয়ে ধরে কিছু একটা বলতে চেয়েছিলেন। বললাম না কিছু না। এর আবার হঠাৎ কি হলো? এত রেগে গেল কেন? একবার যখন বলেছি তখন কি কথা কানে যায় না? ইরার এমন রাগ দেখে হাত থেকে ওষুধ নিয়ে খেয়ে নিচে ঘুমোতে যাবে। তখনই আকাশ ওকে উপরে ঘুমোতে বলে। ওপরে আপনার সাথে কি ভাবে? মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানেন না। গতকাল রাতও আপনি ঠিক এই খাটে ঘুমিয়েছিলেন। তাহলে আপনি কই ঘুমিয়েছেন? জাহান্নামে ঘুমিয়েছি। যাবেন আমার সাথে? আকাশ কোনো কথা না বাড়িয়ে খাটে শুয়ে পড়ে। ইরা পাশে থাকা সোফায় ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত 2টা বাজে, ইরার ঘুম হচ্ছে না। কেননা সোফায় তো আর ঘুম হয় না। সেজন্য কোনো পথ না পেয়ে বিছানায় এসে ঘুমিয়ে পড়ে। কিন্তু আজকে রাতে আর জ্বর ওঠেনি। কিন্তু আকাশ ঘুমের মধ্যেই ইরাকে জড়িয়ে ধরাতে ইরা আচমকা ভয় পায়। সেজন্য মোবাইলে লাইট অন করে দেখে আকাশ ঘুমাচ্ছে। কিন্তু এখন যদি সরে যায় তাহলে আকাশ জেগে যাবে, সেজন্য শুয়ে থাকে। এদিকে রাতে 5টা বাজে। আকাশ বুঝতে পারে ব্যাপারটা। ও যে কাউকে জড়িয়ে ধরে আছে সেটা বুঝতে পারে। হায় আল্লাহ, কোনো ভূতকে জড়িয়ে ধরলাম না তো? একটু আলো দিয়ে দেখি। মোবাইল আলোতে ইরার ঘুমন্ত মুখ দেখে আকাশ আবারও ইরার প্রেমে পড়েছে। কেননা এরকম ঘুমন্তভাবে আকাশ যে ইরাকে কতবার দেখেছে তার কোনো হিসেবও নেই। কিন্তু ইরাকে এখানে কেন, এটাই ভাবতে থাকে। কিন্তু আকাশ যে ইরাকে ছেড়ে দেবে সেটাও পারছে না, কেননা ইরাও জড়িয়ে ধরে রেখেছে। সেজন্য কোনো কিছু বুঝতে না দিয়ে ঘুমিয়ে যায় আবারও। এখন অনেকে বলবেন কি হচ্ছে এখানে, কিছুই তো বুঝতে পারছি না। চিন্তা করবেন না, ট্রেনের মধ্যে আপনাদের সবটা বুঝিয়ে দেওয়া হবে। এখন শুধু একটু ধৈর্য ধরে থাকুন। সকালবেলায় আকাশ ঘুম থেকে উঠে নাস্তা না করে কোথায় যেন চলে যায়। এইদিকে আকাশ অফিসে আসে ওখানকার। স্যার, আপনি কেন আসতে গেলেন? তা এর মুখ থেকে কোনো কিছু কি বের করতে পেরেছো? ও তো কিছুই বলতে রাজি না। কোথায় রেখেছো ওকে? নিয়ে চলো আমাকে। জি স্যার, চলুন আমার সাথে। ওখান থেকে ওই লোকটার কাছে আসে, ওর সাথে কথা বলতে থাকে। কোনো কিছু শেয়ার করেনি বলে ওই লোকের এক হাতে আর এক পায়ে গুলি করে। ব্যথায় লোকটা চিৎকার করতে থাকে। কিন্তু ওখানে থাকা কোনো অফিসারই ভয়ে কিচ্ছু বলছে না। দেখ, আমি তোকে 2 মিনিট সময় দিলাম। তুই যদি সত্যিটা বলিস তোর চিকিৎসা এখানে করা হবে, নয়তো তোকে আমি এখানে মেরে ফেলবো। আর তোকে যদি মারি তাহলে আমার এই নিয়ে মারার লিস্টে 200 জন হবে। আমাকে মারবেন না, আমি সবটা বলতেছি। তাড়াতাড়ি করে বল, আমার হাতে সময় একদম কম। আমরা সবাই ডেভিলের হয়ে কাজ করি। ডেভিলের আন্ডারে প্রায় 400+ লোক কাজ করে। উনি এক একটা গ্যাংয়ের জন্য এক একজনকে লিডার হিসেবে রাখে। এই ডেভিলকে কোথায় পাবো? কিছু কি জানিস? ডেভিল কোথায় থাকে, কি করে তা আমরা কেউ জানি না। আমার থেকে বড় বড় লিডার যারা আছে তারা জানে। তাহলে ওদের কাছে কিভাবে পৌঁছাবো সে উপায় তো বল। ওদের কাছে পৌঁছতে হলে আমার থেকে বড় লোকদের ধরতে হবে।
আচ্ছা, তুই যে আস্তানায় আছিস, ওই আস্তানার নাম বল আর ঠিকানাও। লোকটা ঠিকানা বলতে থাকে, কিভাবে যেতে হবে তাও বলতে থাকে। সবটা বলে এর ট্রিটমেন্ট করো। আমরা কালকে এই জায়গা যাব, সেজন্য তোমরা সাথে কিছু পুলিশ নিয়ে নেবে। তবে পুলিশকে এই ব্যাপারে কোনো কিছু জানানোর প্রয়োজন নেই। যখন যাব তখন সাথে করে নিয়ে যাবে। শুধু এইটুকু জানাবে, কাল বিকালে তোমরা একটা অপারেশনে যাবে, ওরা যেন তোমাদের সাথে যায়। জি স্যার, তাই করব। তোমরাও তৈরি হয়ে নিও। আমি ঠিক 3টায় আসবো আর 3:30 দিকে রওনা দেব। এখন আমি চলি, তোমরা থাকো। ঠিক আছে স্যার। এইদিকে আকাশ চলে আসে বাসায়। আচমকা বাসা থেকে যাওয়াতে বাকিরা তো ভয় পায় কিছুটা। কি রে, তুই সকালে কোথায় গিয়েছিস? কিছু বলে যাসনি। আমি তো ভেবেছিলাম তুই ফিরে যাচ্ছিস বাসায়। আমার একটা কাজ আছে, ওই কাজটা করতে 2 দিনের মতো সময় লাগে। আমি তোকে জানিয়ে দেব কখন আমি যাব, তাহলে তুই টিকিট কেটে নিয়ে আসতে পারবি। আচ্ছা, এয়ারপোর্ট থেকে যাবি নাকি ট্রেনে করে? আসার সময়ে বিমানের টিকিট ছিল ফ্রি, সেজন্য বিমানে এসেছি। এখন তো নিজের ডলারে যেতে হবে, সেজন্য ট্রেনে করে যাব। তোকে বললে টিকিট কেটে আনিস। আচ্ছা, তুই উপরে যা, আমি সাথীকে দিয়ে নাস্তা পাঠাচ্ছি। আমি খেয়ে এসেছি, এখন একটু ঘুমাবো। ঠিক আছে। আকাশ উপরে চলে যায়। তখন আবির সাথীকে বলে, সবটা তো শুনলে, এখন কি করতে হবে বলো? তুমি শুধু যখন টিকিট কাটবে তখন 2টা টিকিট নেবে পাশাপাশি। কিন্তু আকাশ যদি জিজ্ঞেস করে? একটা টিকিট ওকে দেবে, আরেকটা আমাকে দেবে। যখন আকাশ বের হবে তখন ইরা ওর সাথেই যাবে। এই নিয়ে এখন আকাশকে কিচ্ছু বলবে না। ঠিক আছে, বলবো না। সাথী ইরা উপরে চলে আসে। ওরা দুজনেতে অনেক খুশি হয়। এদিকে রাতে আকাশ ওর স্যারকে কল দেয়। কেমন আছো তুমি? হাতে ঘা কি শুকিয়েছে? 2 দিনে কি গা শুকায়? কতটুকু কি জানতে পেরেছো? ওদের মেন লিডারের নাম ডেভিল। ওনাকে এখানে ব্যবসা খুলে বসেছে, মানে লোকদের দরে দরে মাফিয়া বানাচ্ছে। যারা একটু বুদ্ধিমান আর শরীর আছে, ভালো মারামারি পারে, ওদেরকে লিডার বানাচ্ছে। তবে ডেভিলের ব্যাপারে কোনো তথ্য জানতে পারেনি। কাল একটা অপারেশনে যাব, ওখানে কিছু তথ্য তো পাবো। ওই অপারেশন শেষ হলে জানাবো আপনাকে। ঠিক আছে, আর তোমার খেয়াল রাখবে। পরের দিন দুপুরে খাবার খেয়ে আকাশ বের হয়ে চলে আসে অফিসে। অফিসে আকাশকে এত তাড়াতাড়ি দেখে ওরা তো অবাক হয়। এত তাড়াতাড়ি চলে এলেন যে? তোমাদের যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো করেছো? জি স্যার, আমি পুলিশ অফিসারকে বলেছি তার 10 মিনিটের মধ্যে চলে আসবে। ভালো করেছো। এরপর সবাইকে বুঝিয়ে দেব কিভাবে কি করতে হবে। ওকে স্যার, কিন্তু এখন আমরা কি করব? হাতিয়ারগুলো রেডি করো, সাথে তোমরা নিজেরাও রেডি হয়ে নাও। ওকে স্যার। পুলিশগুলো আসতে আসতে অফিসারগুলো রেডি হয়ে নেয়। ওরা রেডি হয়ে নিচে নামে। এইদিকে ওরাও চলে আসে। স্যার আমাদের ডেকেছেন? তোমাদের যে কারণে ডাকা হয়েছে, উনি একজন অনেক বড় অফিসার। উনি যেভাবে বলবে তোমাদেরকে ঠিক সেভাবে কাজ করতে হবে। ঠিক আছে, বলুন স্যার কি করতে হবে? আমরা যে এরিয়ায় যাচ্ছি ওখানকার কোনো কিছু আমরা কেউ চিনি না। ওখানের পরিস্থিতি আমরা কোনো কিছু জানি না। সেজন্য প্রথমে আমরা ভিতরে ঢুকে অ্যাটাক করব। তোমরা আমাদের পিছনে থাকবে। এক কথায় কোনো কারণে আমরা যদি ওদের কাছে ধরা খেয়ে যাই, তাহলে ব্যাকআপ হিসাবে তোমরা আমাদের সাহায্য করবে। বুঝতে পেরেছি, কিন্তু শুধু ব্যাকআপ হিসেবে নিয়ে যাবেন আমাদের? এর বাইরেও তোমাদের দিয়ে কাজ আছে। সেটা হলো তোমরা অন্য দিক থেকে অ্যাটাক করবে, তবে লুকিয়ে। দেখা যাবে ওরা আমাদের থেকে বাঁচার জন্য উল্টো দিকে পালিয়ে যেতে চাইবে। জি স্যার, বুঝতে পেরেছি। অফিসার, আপনারাও কি বুঝতে পেরেছেন? জি স্যার, পেরেছি বুঝতে। তাহলে গাড়ি রেডি করুন। একটু পরে ওরা বাহির হয়ে ওই জায়গায় চলে আসে। চারপাশে কিছু গাছ আছে, গাছের পাশে আছে সমুদ্র। তোমরা ওই দিক থেকে যাও। তবে একটা কথা, যদি কেউ পালিয়ে তোমাদের দিকে যায়, শুধু তাদের কি মারবে, এর বাইরে আর কাউকে মারার দরকার নেই। তবে একটা জিনিস খেয়াল রাখবে, ওদের দলের বসকে কিন্তু আমার জীবিত চাই, কেননা ওদের বসের থেকে অনেক কিছু বের করতে হবে আমাকে। কিন্তু ওদের বসকে চিনবো কি করে? তোমরা কি হিন্দি ছবি কি দেখো না? দেখি তো স্যার। ওখানে যদি বসদের চিনতে পারো, তাহলে রিয়েল লাইফে কেন পারবে না? আচ্ছা স্যার, চেষ্টা করবো আমরা। যাই করার তাড়াতাড়ি করে করবে। এবার যাও তাহলে। এরা সবাই আলাদা আলাদা ভাবে ভেতরে যেতে থাকে। অনেক সময়ের পরে ওরা একটা বাড়ি দেখতে পায়। বাড়ির পাশের কিছু লোক রান্না করছে। কি ব্যাপার, ওরা কি সবাই বনভোজন করার জন্য এসেছে নাকি? আসলে স্যার হয়তো দুপুরের খাবার খাবে, নয়তো রাতের খাবার রান্না করতেছে। এখানে বাইরে যারা আছে
তাদের মধ্যে ওদের বস নেই, সেজন্য এদের মেরে ফেলতে পারো। এখানে তো 5 জন আছে। 5 জনকে টার্গেট করে একসাথে মেরে ফেলবে। 2 সেকেন্ডের মধ্যে ওদের মেরে ফেলা হলো। এরপর একে একে ওরা সামনের দিকে যেতে থাকে। পুরো বাড়িটা ওরা ঘেরাও করে রেখেছে। বাড়ির ভেতরে ওরা আস্তে আস্তে প্রবেশ করতে থাকে, যাকে পাচ্ছে তাকেই মেরে ফেলছে। একটু পরে ওরা 8 জন লোককে দেখতে পায় ওদের সামনে, কিন্তু ওদের মধ্যে কে আসল বস তা বুঝতে পারছে না, কেননা ওদের পার্সোনালিটি প্রায় একই রকম। স্যার, এদের চিনব কি করে? সবার তো মতিগতি একই রকম। আমি তো আছি, ওদের 8 জনকে টার্গেট করে রাখো। জি স্যার, টার্গেট করে রেখেছি। দেখ, তোরা 8 জন আছিস সেখানে, তোদের মধ্যে এখানে বসকে তা আমাকে সরাসরি বলে দে। যদি না বলিস তাহলে সবাইকে মেরে ফেলবো। যদি বলে দেই? তাহলে সবাইকে বাঁচিয়ে রাখবো। ওই যে উনি আমাদের বস। কি বলিস? তোদের বস তো পুরে এখন। তা তোদের সাথে কথাবার্তা শেষ করে নেওয়ার আগে তোদের তল্লাশি করে হাতিয়ারগুলো নিয়ে নিব। আমাদের কাছে তো কিছুই নেই, আমরা তো খাবার খাওয়ার জন্য বসে আছি। সমস্যা কি? এক কথায় আমরা সবাই বসে বসে খাবো। ওদের কাছে যা কিছু পায় সবটা রেখে দেয়। এদিকে পুলিশ অফিসার দিয়ে যে খাবারগুলো রান্না হচ্ছে সে খাবার নিয়ে আসতে থাকে ওখানে। দেখ, এই হচ্ছে খাবার। এখন তোদের কাছে সুযোগ আছে। এরকম সুযোগ? তোদের মধ্যে তোরা যা কিছু জানিস টেবিলের সম্পর্কে বা তোদের উপরের লেভেলের যে লোকটা আছে তার সম্পর্কে কি জানিস সেগুলো আমাকে বলতে থাক। যারা যারা বলতে পারবি তাদের খাবার দেওয়া হবে। বেশি কিছু জানি না, ওনারা বলতে পারবে। তাহলে বাকিরা বলতে শুরু করো। ওরা এক এক করে সবটা বলতে থাকে। সবটা শুনে বুঝতে পারে অনেক কিছু। সবটা শোনার পরে আচ্ছা, এবার সবাই মিলে নাস্তা করে নিন। অফিসার, ওদের 8 জনকে আগে খাবার খাওয়াতে থাকো। আমি ততক্ষণে বাড়িটা ঘুরে দেখি। যদি ওদের কথার সাথে কাজের কোনো মিল না পাই, আমি কল করলে খাবার শেষ হওয়া মাত্রই ওদের মেরে ফেলবে। ঠিক আছে স্যার। পুলিশ অফিসার, তোমরাও খুঁজতে থাকো। লোকগুলো খাবার খেতে থাকে। এদিকে আকাশ পুরো বাড়ি খুঁজেও কোনো কিছু পায়নি, সেজন্য আবারও ওদের কাছে আসে। আচ্ছা, তোরা মেয়ে পাচার করছিস না তো? শেষ করুন স্যার, আমরা এইসব কাজ করি না। অফিসার, তোমাদের যে মেশিন আনতে বলেছিলাম ওটা কি এনেছো? এই নিন স্যার। মেশিন অন করে পুরো বাড়িটা, তারপর স্ক্যান করতে থাকে। তখন ওখানে ওদের ছাড়া আরও কিছু লোকদের উপস্থিতি ওরা বুঝতে পারে। এখানে তো আরো লোক আছে, সত্যি করে বল তারা কোথায়? বিশ্বাস করুন, আর কেউ নেই। নতুন করে এখানে কেউ এসেছে। কেউ আসবে কেন? আজকে কিছু ড্রাগস সাপ্লাই দেওয়ার কথা ছিল, হয়তো ওরা এসেছে। তোমরা এখানে থাকো, বাকিরা আমার সাথে এসো। ওরা বাহিরে এসে দেখতে পায় এদের মধ্যে 2 জন এখনো জীবিত আছে, মানে ওরা হয়তো বাহিরে ছিল। ওদের মেরে ফেলো। কি বলেন স্যার, মেরে ফেলবো? ওরা এদেরই লোক, সেজন্য দেখছো না আশেপাশে খুঁজতেছে। ওকে স্যার। এদের 2 জনকে মেরে ফেলে। অন্যদিকে ওদের খাবার খাওয়া শেষ, ওদের কাছে চলেও আসে। খাবার তো মজা হয়েছে অনেক, তাই না? স্যার প্লিজ আমাদের মারবেন না। অফিসার, ওদের নিয়ে চলো। প্লিজ স্যার, এরকমটা করবেন না। তোদের আশা কি আমি তোদের এখানে ছেড়ে দেওয়ার জন্য এসেছি? আপনি তো বলেছেন ওদের মারবেন না। মারবো না সেটা বলেছি, কিন্তু তোদের যে ছেড়ে দিব সেটা তো বলিনি আমি। কি বলেন? আমরা তো ভেবেছিলাম আমাদের ছেড়ে দেবেন। এত কিছু করার পরও তোদের ছেড়ে দিব, সেটা তোরা ভাবলি কি করে? ওদের নিয়ে চলো। কেউ যদি পালানোর চেষ্টা করে তাকে ওখানেই মেরে ফেলবে। ঠিক আছে। এরপর ওদের ধরে নিয়ে আসা হলো। এইদিকে আকাশ ওর স্যারকে কিছু তথ্য দিতে থাকে। উনি সবটা শুনে। তুমি বরং কয়েকটা দিন থেকে যাও ওখানে। আমার এখানে তো কোনো কাজ বাকি নেই। কি বলো? এখন তো অনেক কাজ বাকি। যাদের ধরতে হবে তাদের ফিরে এসে ধরতে পারবো। তাছাড়া স্যার, আমি এখানে এসেছি বিয়ের আনন্দ উপভোগ করতে, এভাবে মিশনে আসেনি। একা তো আমার হাতের অবস্থা খারাপ, রেস্ট নেওয়ার পরিবর্তে এগুলো করতে হচ্ছে। আরে রাগ করছো কেন? আমি তো আছি। লাগবে না আপনার থাকা, আমি কাল বাদে পরের দিন চলে আসতেছি। এটা কোনো কথা? এটাই এখন বড় কথা। আচ্ছা, আসো তাহলে। এখানকার পরিস্থিতি শেষ করে আকাশ চলে আসে আবিরের বাসায়। ওখানে বসে পড়ে। এই নিন পানি। আমি পানি দিয়ে কি করব? বাইরে থেকে এসেছেন সেজন্য পানি দিলাম, শরবত দিলে উল্টো মাথা ঘোরাবে। আকাশ পানি খেয়ে নেয়। রাতে ওরা খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলায়
আবির, আমি কালকে ফিরে যাব, সেজন্য তুই টিকিট কেটে আনিস। এই নে $। তুই কি পাগল? আমি কেন পাগল হতে যাব? তাহলে তুই এখানে এসে থাকার পর যখন চলে যাবি তখন তোর $, তুই এখান থেকে যাবি। আমি টিকিট কেটে এনে দিব তোকে। আচ্ছা যা তাহলে। আবির অফিসে যাওয়ার সময় টিকিট কেটে নেয়, তবে কেবিন বুক করে, মানে দুজনের জন্য আলাদা কেবিন নেয়। বিকেলে বাসায় এসে আকাশের হাতে টিকিট দেয়। আকাশ টিকিট দেখে। এ কি করলি? কি করলাম? তুই কেবিন কেন নিলি? ক্যাবিন নিয়েছি এই জন্য যেন তুই ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারিস। ও আচ্ছা। আকাশকে টিকিট দিয়ে ওখান থেকে রুমে এসে সাথীকে আরেকটা টিকিট দেয়। এই নাও, এটা ইরার জন্য। কখন ট্রেন আসবে? টিকিটে সব লেখা আছে, দুজনে মিলে পড়ে নাও। আমি ফ্রেশ হতে গেলাম। এরা দুজন পড়তে থাকে, অন্যদিকে আবির ফ্রেশ হতে যায়। ওই দিনটা মোটামুটি যেতে থাকে। পরের দিন বিকেলে আকাশ তো ব্যাগ নিয়ে রেডি হয়ে নিচে নামে। তাকিয়ে দেখে ইরা ও ওর ব্যাগ নিয়ে নিচে নামে। ইরাকে ও বের হতে দেখে। উনি কোথায় যাবে? ও তো বাড়িতে আজকে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা বন্ধু, আসি তাহলে, ভালো থাকিস। আকাশ, তুই একা একা যেতে পারবি তো স্টেশনে? কেন বলো তো? আসলে ইরাকে আমি পৌঁছে দিয়ে আসবো তো, সেই জন্য। সমস্যা নেই। এখান থেকে আকাশ চলে যায়। অন্যদিকে আবির ইরাকে নিয়ে আগে স্টেশনে চলে আসে। টিকিট যেখানে কেবিনে নিয়েছে সে কেবিনে এনে ইরাকে বসায়। তোমরা তাহলে থাকো, কিন্তু একটা কথা বলার ছিল। কি কথা? উল্টোপাল্টা কিছু করে ছেলেটাকে কষ্ট দিও না, বুঝছো? আমি কেন এসব করতে যাব? বলা তো যায় না, করতেও পারো। মোটেও না। আচ্ছা ভাইয়া, আপনি তাহলে আসুন এবার। আবির চলে যাওয়ার 3 মিনিট পরে আকাশ স্টেশনে চলে আসে। এসে ওর ট্রেনের নামটা দেখতে পায়। তারপর টিকিট অনুযায়ী কেবিনে চলে আসে। কেবিনে এসে দরজা খুলতে ইরাকে দেখে চমকে ওঠে। দেখি আপনি এখানে কেন? আমার এখানে থাকতে অসুবিধা কোথায় বলেন? আবির তো বলেছিল শুধু আমার জন্য নিয়েছে, তাহলে এখানে আপনার কি কাজ বলুন? কাজ আছে বলেই তো এসেছি। তাছাড়া তোমার কাছ থেকে আমার কিছু জানার ছিল। আমার থেকে কি জানার আছে? আছে অনেক কিছুই। আগে বসো, তারপর বলতেছি। ঠিক আছে, বসলাম আগে। ওরা বসে পড়ে দুজন 2 সিটে। এদিকে ইরা পানির বোতলটা এগিয়ে দেয়। এই নাও, পানি খাও। এখানে আবার কিছু মিশিয়ে দাওনি তো? ঠিক আছে, আগে আমি খেয়ে চেক করে দিচ্ছি, তাহলে তো কোনো অসুবিধা নেই। না, টাকা লাগবে না, কিন্তু তুমি এই ট্রেনে কেন? কেননা আমাদের দুজনের গন্তব্য তো এক জায়গায় প্রায়। জানা ছিল না, কিন্তু আমার সাথে কেন? আমার কিছু জানার ছিল। কি জানার ছিল? কি হয়েছিল তখন? কখন কি হয়েছিল? ওই দিন আমার রুমের ভিতরে। পুরনো কথা জেনে কি করবে? তাছাড়া তুমি আমাকে চিনলে কি করে? আমি কি করে চিনেছি সেটা তোমার না জানলেও চলবে। এখন বলো, ওই দিনের কাহিনী কি ছিল? ওই কাহিনী বললেই কি তুমি পারবে আমার জীবন থেকে কেড়ে নেওয়া 7 বছরটা ফিরিয়ে দিতে? সেটা হয়তো পারবো না, কিন্তু ওই 7 বছরের পরিবর্তনে দেখা যাবে তোমার 70 বছরের জীবনটাও সুন্দর করে দিতে পারবো। সেটা কি করে? তোমাকে এখন কোনো কিচ্ছু বুঝতে হবে না। আমাদের এই ট্রেন 7 ঘন্টার সফর। এই 7 ঘন্টায় তুমি আমাকে ওই দিনের কাহিনীর সাথে এই 7 বছরের ঘটে যাওয়ার কাহিনীগুলো বলবে। যদি না বলি তাহলে কি করবে? যতক্ষণ তুমি না বলবে ততক্ষণ তোমাকে কিস করতে থাকবো। এটা কিন্তু ভালো হবে না। ভালো কি মন্দ তা এখন তোমাকে বলার কোনো দরকার নেই আমার। তুমি রাজি কিনা সেটা বলো আমাকে। আমি বলবো না। এই কথাটা বলতেই ইরা সত্যি সত্যি আকাশকে কিস করে। যদিও এরকমটা যে করবে তা ভাবতেও পারেনি। 3 মিনিট পরে আকাশকে ছেড়ে দেয়। এখন কি বলবে, নাকি আবার দিব? আর দিতে হবে না, বলছি আমি। তাড়াতাড়ি বলো, একটু পরেই ট্রেন ছেড়ে দিবে। ঠিক আছে, শোনো তাহলে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা কি শুধু ইরার বাড়িতে ঘটে যাওয়া কাহিনীটা আর ওই 7 বছরের কাহিনী কি শুধু জানবেন, নাকি ওদের পরিচয় হয়েছে কিভাবে সেটাও জানবেন? যেহেতু সব কিছু আপনারা জানবেন, তখন শুরু থেকে আপনাদের জানাই সব কিছু। তাহলে আপনারা পুরো কাহিনী আর ব্যাপারটা বুঝতে পারবেন। এদিকে ওরা দুজন 2 জনের দিকে তাকায়। 7 বছর পূর্বে। মা, আমার দেরি হয়ে যাচ্ছে। এত তাড়া কিসের তোর, বুঝি না আমি। আজকে কলেজে নবীনবরণ অনুষ্ঠান। এতে তোর এত তাড়াতাড়ি যাওয়ার প্রয়োজন হলো কেন? আমাদের জুনিয়র যারা আছে তাদের তো বরণ করতে হবে,
তাছাড়া আম্মু, তুমি তো জানোই সব কিছুর দায়িত্ব আমার কাছে। সেটা তো জানি আমি, কিন্তু তাই বলে এত সকাল সকাল, তার উপর এখন শীতকাল। আরে আমি তো গোসল করে যাচ্ছি না, এসে করে নিব, তুমি নাস্তা দাও। এত সকাল সকাল আমি নাস্তা বানাইনি, বাইরে থেকে খেয়ে নিস। ঠিক আছে, গেলাম আমি। অন্যদিকে গল্পের নায়িকাও সেম ভাবে উঠেছে। ওর মায়ের এক গাদা কথা শুনে চলে আসে কলেজে। এসে দেখে ছেলেমেয়েরা হলরুমটা অনেক সুন্দর করে সাজাচ্ছে। ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। তখন ইরার চোখ যায় কালো জ্যাকেটে, কালো প্যান্ট আর কালো চশমা পরা একটা ছেলের দিকে। ছেলেটা সবকিছু অনেক সুন্দর করে সাজাতে থাকে। তখনই আকাশের চোখ পড়ে ইরার দিকে। এক্সকিউজ মি। এদিকে ইরার তো সেদিকে কোনো খেয়াল নেই, তাই মাইকটা হাতে নেয়। লাল জামা পরা মেয়েটা একটু কষ্ট করে এখানে আসবেন? সবাই আকাশের কথায় অবাক হয়। বেশিরভাগ মেয়ে একজন আরেকজনকে দেখতে থাকে, কে লাল জামা পরেছে সেটাই দেখতে থাকে। কেননা এই প্রথম মেয়েরা আকাশের মুখ থেকে শুনতে পেয়েছে ও কোনো মেয়েকে ডাকছে ওর কাছে। এই যে দরজার পাশে দাঁড়ানো লাল জামা পরা, আপনাকে বলছি। এবার চোখ দরজার দিকে যায়। এবার সবার তাকানো দেখি ইরা বুঝতে পারে কিছু একটা এখানে হয়েছে। জি, আমাকে বলছেন? আপনাকে বলছি। আমাকে কেন? তাছাড়া আমার একটা নাম আছে, লাল জামা পরা বললে বুঝবো কি করে? তাহলে নামটা তো বলবেন। এখান থেকে বলবো না আপনার সামনে এসে বলবো? এখানে এসেই বলেন। ইরা আকাশের সামনে আসতে থাকে। বেশিরভাগ মেয়ে ইরার দিকে তাকিয়ে আছে। সামনে এসে, আমার নাম ইরা চৌধুরী, আর আপনার নাম? আকাশের নাম জিজ্ঞেস করাতে সবাই ইরার দিকে হা করে তাকিয়ে আছে। কেননা কলেজের মধ্যে এমন কোনো স্যার, ম্যাডাম আর ছাত্রছাত্রী নেই যে আকাশের নাম জানে না। সেজন্য মেয়েটার নাম জিজ্ঞেস করাতে সবাই এরকমভাবে তাকিয়ে আছে। এদিকে সবার এরকম করে তাকিয়ে থাকা দেখে নাম জিজ্ঞাসা করে বড় অপরাধ করে ফেলেছি মনে হচ্ছে। তাহলে আপনি নতুনই কলেজে? জি, আমি নতুন। আজকে আমাদের নবীনবরণ ছিল। তাহলে আপনি এখানে কেন? আপনার তো আরো 2 ঘন্টা পরে আসার কথা। আসলে আপনারা কিভাবে চালাচ্ছেন সেটাই আমার দেখার ছিল, তাই আমি চলে এসেছি দেখার জন্য। তাহলে দেখতে থাকুন। এই, তোরা এদিক থেকে কাজ করতে থাক। ঠিক আছে বন্ধু, আমরা এই দিকে কাজ করি, তুই ওই দিকে কাজ কর। আপনি চাইলে ওকে সাহায্য করতে পারেন। আমাকে বলছেন? জি, আপনাকে বলছি। ঠিক আছে, চলুন তাহলে সাহায্য করি আপনাদের। এরপর ইরাও আকাশের কাছে আসে। ওকে এসে বিভিন্ন কাজে সাহায্য করতে থাকে। আকাশ নিজেও ইরার কথায় আর ব্যবহারে মুগ্ধ হয়েছে, তেমনি ইরাও মুগ্ধ হয়। অনেকটা সময়ের পরে, ওই তোরা কি কিছু খাওয়াবি না? বন্ধু, সবকিছু তো তোর কাছে, তুই যা খেতে চাইবি তাই তোকে খাওয়ানো হবে। আমি আপাতত কফি খাবো। আচ্ছা, আপনি কি খাবেন? কফি হলে চলবে। রাশেদ, তাহলে 2 কাপ কফি আনবি, আর তোরা পালাক্রমে এসে এসে খেয়ে যা। ঠিক আছে বন্ধু, তাই করব। কফিতে চিনি একটু বেশি দিবেন। এইদিকে রাশেদ তো চলে যায়। অন্যদিকে কিছুক্ষণ পরে ওরা কফি খেতে খেতে কাজটা সেরে নেয়। একটু পরেই, তোরা তাহলে থাক, আমি বাসায় গেলাম। এখন আবার বাসায় কেন? আমি কি এভাবে থাকবো নাকি? তাহলে কিভাবে আর থাকবি? 30 মিনিটের মধ্যে রেডি হয়ে চলে আসবো। আচ্ছা, আপনি কি থেকে যাবেন? কেন বলুন তো? অনুষ্ঠান শুরু হতে তো আরো 1 ঘন্টার মতো আছে, সেজন্য জিজ্ঞেস করা। হ্যাঁ, আমিও বাসায় যাব, চেঞ্জ করে তারপর আসবো। তা একা যেতে পারবেন নাকি আমি নামিয়ে দেব? না না না, আপনাকে এত কষ্ট করতে হবে না। চিন্তা করবেন না, আপনার বাসার আশেপাশে নামিয়ে দেব, বাসা পর্যন্ত যাব না, চিন্তা করবেন না। হেই, আমি কিন্তু ওইরকম ভাবে বলতে চাইনি, আসলে আমি নিজে গাড়ি করে এসেছি। তাহলে তো ভালোই, চলি তাহলে। এরপর ওরা দুজনেই দুজনের মতো করে চলে যায়। অন্যদিকে ইরা বাসায় এসে নিজেও তৈরি হতে থাকে। অন্যদিকে আকাশ একটা ব্লু কালারের পাঞ্জাবি পরে, অন্যদিকে ইরা কি পরেছে সেটা আপনারা পরে জানতে পারবেন। এখন পরবর্তীতে কি হচ্ছে তা আমরা জেনে আসি। কিছুক্ষণ পরে ওরা দুজনে আবার রওনা দেয়, কিন্তু আকাশ অনেক আগেই এসেছে। এদিকে স্যার, ম্যাম সবাই এক এক করে আসতে থাকে। ওনাদের ফুল দিয়ে বরণ করতে থাকে এক এক করে, সাথে নবীন ছাত্রছাত্রীদেরকে। কিছুক্ষণ পরে ওখানে ইরাও আসে শাড়ি পরে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, ইরার শাড়ির কালার আর আকাশের পাঞ্জাবির কালারও সেম। এটা ওরা দেখে নিজেরাও অবাক হয়। এই নিন, আপনার হাতে বানানো ফুল দিয়ে আপনাকে বরণ করে নিলাম। আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, কিন্তু আমাদের এরকম ভাবে ম্যাচিং হলো কিভাবে?
আপনাকেও কিন্তু অনেক সুন্দর লাগছে, জানি না কিভাবে হলো। আচ্ছা, আমি তাহলে এখানে বসে পড়লাম। যাওয়ার সময় আকাশের সাথে হ্যান্ডশেক করে নিল, এরপর সামনের বেঞ্চে বসে পড়ে। কিছুক্ষণ পরে কবিতা আবৃত্তি শুরু হলো, যা আকাশ নিজে করে। আকাশের আবৃত্তি শুনে সবাই তো মুগ্ধ হয়ে যায়। তারপর বাকি কাজগুলো হতে থাকে। একে একে সব স্যার ম্যাম নবীনদের জন্য অনেক উপদেশ আর কথাই বলে গিয়েছে। অনুষ্ঠান তো প্রায় শেষের দিকে, তা তোমাদের আর কিছু প্ল্যান থাকলে সেটা করে নিতে পারো। প্ল্যান ছিল নাচের, তাহলে সেটা করে নাও। কিন্তু এখানে গ্রুপ নাচ হবে না। আসলে আমাদের মধ্যে আকাশ অনেক ভালো নাচ পারে, কিন্তু ওর সাথে যার নাচতে আসার কথা ছিল সে আসেনি। তাহলে কি নাচের প্রোগ্রাম অফ থাকবে? আমার তো তাই মনে হচ্ছে। আকাশ, তুমি কিছু বলবে? আসলে যার আসার কথা ছিল ওনার পায়ে সমস্যা হয়েছে, তাই আসতে পারবে না। কিছুক্ষণ আগে আমাকে জানালো, সেজন্য নাচের প্রোগ্রাম অফ রাখতে হয়েছে। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ নেই যে ভালো নাচতে পারে? এদিকে অনেক মেয়েই নাচবে বলেছে, কিন্তু ওরা অতটা ভালো পারে না। এইদিকে তখনই, স্যার, আপনাদের যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি কি বসবো মঞ্চে? আকাশ, তুমি কিছু বলো। আমার কোনো অসুবিধা নেই। তুমি আসো তাহলে, মঞ্চে এসে তোমার পরিচয় বলে তারপর তুমি ডান্সের জন্য প্রস্তুতি নিতে পারো। তখনই ইরা উপরে আসে, আকাশের পাশে দাঁড়িয়ে ওর পরিচয় সবাইকে জানায়। কিন্তু এখানে ইরার বান্ধবীগুলোও ছিল। একটু পরেই শুরু হলো নাচ। ওরা নাচতে থাকে গানের তালে তালে। এই সবাই সে গান আর ওদের নাচ ভিডিও করে নেয়, কেননা ওরা নাচটা ঠিক ওইভাবে করছে। তারপর ম্যাচিং কালার, এক কথায় আরও অসাধারণ করে তুলেছে মুহূর্তকে। অনুষ্ঠান শেষে সবাই হাতে তালি দিতে থাকে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ইরাকে অনেক মানুষ চিনেছে। এরপর সবার খাবারের ব্যবস্থা করা হয়। অন্যদিকে, দোস্ত, তুই তো ফাটিয়ে দিয়েছিস। সত্যি এত সুন্দর করে ডান্স করলি, মনে হলো তো আমরা কাপল ডান্স দেখতেছি। সত্যি বলছিস? অলরেডি কলেজের ওয়েবসাইটে এটা পাবলিশও হয়ে গেছে। 80% লোকই ভেবে নিয়েছে তোরা কাপল। কি বলছিস? এরই মধ্যে এত কাহিনী হয়ে গেল? তার বলতে, কিন্তু ভাইয়াটা কিন্তু আসলেই জোস। জানি না কোন মেয়ের ভাগ্যে পড়ে। তাহলে তুই একবার ট্রাই করে দেখ। আমার সাথে ওনার মতো ছেলে প্রেম করবে কেন? করলে তোর সাথে করতে পারে। আমার সাথে কেন করবে? কেননা তোদের দুজনকেই মানিয়েছে, সাথে সবাই ভেবে নিচ্ছে তোরা কাপল। তারাও বেশি বেশি ভাবছিস। এখন কথা অফ করে খেয়ে নে তাড়াতাড়ি করে। এইদিকে ইরার বান্ধবীগুলো যা যা বলেছে, আকাশের বন্ধুরাও তাই তাই বলতে থাকে। সবটা শোনার পরে, আমি কি কখনো খারাপ ডান্স করেছি? কখনোই না, কিন্তু আমার একটা জায়গায় খটকা লাগছে। কোন জায়গায়? তোদের দুজনের সেম কালার হলো কি করে? সেটা আমি কি করে বলবো? এই দেখ, কলেজের ওয়েবসাইটে তোদের ডান্স আর তোদের অনেকগুলো রোমান্টিক মুহূর্তের ছবি দেওয়া হয়েছে। সমস্যা নেই, আমি ক্যামেরাম্যানের থেকে ছবিগুলো নিয়ে নিব। তোকে তো দিবেই। এদের খাওয়া শেষ। এইদিকে যে যার মতন বাসায় চলে যায়। অন্যদিকে আকাশ ওর স্যারের কাছে আসে, এসে ওর ছবিগুলো নিয়ে যায়। তারপর আকাশ সেগুলো আপলোড করে দেয়, যা দেখে বেশিরভাগ মেয়ে হিংসায় শেষ। ওরা এমন এমন কমেন্ট করছে, মনে হচ্ছে আকাশ বড় কোনো অপরাধ করে ফেলেছে। অন্যদিকে রাতে ইরা ওয়েবসাইটের পোস্ট করা ভিডিও আর ছবিগুলো দেখতে থাকে। বেশিরভাগ কমেন্টে মেয়েরা করেছে আকাশকে নিয়ে। সে সব কমেন্ট পড়ে সে হাসতে থাকে। ইরার এমন হাসি দেখে ওর মা জিজ্ঞেস করে, কি হয়েছে ইরা, এভাবে হাসছিস কেন? কমেন্ট পড়ে আম্মু। কার কমেন্ট আর কিরকম কমেন্ট? তুমি নিজেই পড়ো তো। এটা তো তুই আর এই ছেলেটা কে? কলেজের সিনিয়র। তা তো বুঝলাম, কিন্তু ছেলেটার নাম কি? তুমি কমেন্ট পড়তে থাকো, ততক্ষণে আমি খেয়ে নিই। ঠিক আছে, তাড়াতাড়ি করিস। ইরা খেতে বসে যায়। এইদিকে ইরার আম্মু তো কমেন্টগুলো পড়তে থাকে। আসলে ইরা ওর মায়ের সাথে একদম ফ্রি, সব কথাই ওর মাকে এসে বলে। ইরার মা তো কমেন্ট পড়ে ইরার মতোই হাসতে থাকে। ছেলেটা তো অনেক মেয়ে ফ্রেন্ড আছে মনে হচ্ছে। সে যাই থাকুক, তাতে আপনার কি? এটা নিয়ে তোর সাথে আবার মেয়েরা ঝামেলা করবে না তো? এসব কিচ্ছু হবে না, এটা শুধু কলেজের অনুষ্ঠান মাত্র। আচ্ছা, এখন শুয়ে পড় তাহলে। তুমি ঘুমাও আম্মু। এরা ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইরাদের ক্লাস হবে 7 দিন পরে। এইদিকে আকাশের তো ক্লাস শুরু, সেজন্য ওর কলেজে আসে। বেশিরভাগ মেয়েই ওকে ধীরে দাঁড়ায়। কি ব্যাপার আকাশ, তুমি ওই মেয়ের সাথে নাচলে কেন? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? তাহলে কি মেয়েটা নিজে নিজে চলে আসলো?
তোরা জানিস না আমি মেয়েদের থেকে দূরে থাকি? সেটা তো জানি, কিন্তু তোরা এমন ডান্স করলি সবাই তো তোদের কাপল ভেবে ধরে নিল। আচ্ছা এখন ক্লাসে যেতে হবে আমাকে, তোরা যাবি তো? কিছুক্ষণ পরে আসবো। মেয়েটা ওখান থেকে সরে যায়। এইদিকে আকাশ পেছনে ফিরে তাকাতে রবি আর সাবিনকে দেখতে পায়। কে রে, তুই কি চোখে দেখিস না? আমি তো ঠিকই দেখি, মনে হচ্ছে তোরা দেখিস না। আমরা দেখি না মানে কি? কি বুঝাতে চাচ্ছিস তুই? তোদের এই রাগ অন্য কাউকে এসে দেখাস। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। করছি তো, কি করবি তুই? অনেক কিছু করতে পারি, কিন্তু সুযোগের অপেক্ষায় আছি। সে সুযোগ তোরা কখনো পাবি বলে মনে হয় না। একদিন দেখবি সুযোগ এমন ভাবে আসবে, সুযোগ তোকে পুরো নিঃস্ব করে নেবে। অপেক্ষায় থাকলাম। এরা দুদিকে চলে যায়। আপনাদের তো বলাই হয়নি, কলেজের মধ্যে সাবিন আর রবি, এদের দুজনের সাথে আকাশের সাপ আর বেজির মতো সম্পর্ক। এর একমাত্র কারণ হলো আকাশকে সব মেয়েরা পছন্দ করে, সেজন্য ওরা এরকম করে আকাশের সাথে। কিন্তু এতেও আকাশের কিছু এসে যায় না। কিন্তু এখানে সাবিন আর রবি কিন্তু মোটেও সাধারণ কোনো ছেলে না, ওরা দুজনে মাফিয়ার ছেলে। কিছুক্ষণ পরে ক্লাসে এসে বসে থাকে। তখনই আকাশ, তুমি এটা কি করলে? আমি কখন কি করেছি? তুমি ওই মেয়ের সাথে এভাবে ডান্স কেন করলে? তুমি যদি ডান্স পারতে তাহলে তোমার সাথেই করতে পারতাম। তুমি চাইলে তো আমি রাজি আছি। কিন্তু তোমার যে শরীর, এই শরীর নিয়ে তুমি কি পারবে কিছু করতে? আচ্ছা, তুমি কি আমাকে মোটা ভাবতেছো? আমি কখন তা বলেছি? তোমার কথাই তো তাই বোঝা যায়। আমি এভাবে বলতে চাইনি। থাক, আর সাফাই দিতে হবে না। আমি কাল থেকে জিমে যাব আর আমার ওজন কমিয়ে দেখিয়ে দিব। তোমার যেমন খুশি। এদিকে স্যার ক্লাসে এসে আকাশের প্রশংসা করতে থাকে। সত্যি আকাশ, তুমি ফাটিয়ে দিয়েছো। তুমি নিজেও জানো না কত ভালো ডান্স তুমি করেছো। এক কথায় ইতিহাসে এই প্রথম তোমার ডান্স এত ভাইরাল হয়েছে। কি বলেন স্যার, সত্যি তো? হ্যাঁ সত্যি। এখন চলো তোমাদের পড়ানো শুরু করি। ক্লাসের মধ্যে সাবিনা রবি ওরা দুজনেই ছিল। স্যারের এমন কথা শুনে ওরা দুজন রাগে ফেটে যাওয়ার মতন অবস্থা হয়েছে ওদের দুজনের। দেখলি তো, পুরো কলেজ শুধু ওরই চর্চা। চিন্তা করিস না, একদিন দেখবি সুযোগ আমাদেরও আসবে। অপেক্ষা আর কত করব? তাহলে কি আকাশকে মেরে ফেলবো? এরকমটা করা যাবে না এখনো। কেন কেন? তাহলে তো সবাই আমাদের সন্দেহ করবে। তাহলে আর অন্য কোনো উপায় তো ভাবতে হবে। আচ্ছা, ওকে যদি মেয়ে চক্করে আমরা ফেলে দিই? সেটা কিরকম? তুই কি সিনেমা দেখিস না? অনেকটা সিনেমার কাহিনীর মতন হবে। তার মানে তুই ওইগুলো কি করবি? এছাড়া তো আর কোনো উপায় নেই আমাদের হাতে। কিন্তু ব্যাপারটা তো ওইভাবে সাজাতে হবে আমাদের। সেজন্য তো আমাদের অপেক্ষা করতে হবে কখন মুরগি পাবো। তাহলে তো অপেক্ষা করে থাকতে হবে। তাছাড়া ও তো কোনো মেয়ের সাথে ঠিকমতো মিশে না। যদি মিশতো তাহলে ওইরকম ভাবে প্ল্যান করা যেত। তাহলে কি অপেক্ষা করব? মাঝে মাঝে ওকে কিছু মারতে হবে, নয়তো পার পেয়ে যাবে এভাবে। ঠিক আছে। পরের দিন আকাশ গাড়ি নিয়ে আসে। তখন সাবিন ইচ্ছে করে গাড়ির সাথে গাড়ির ধাক্কা লাগায়। এতে করে ওই, তুই এটা কি করলি? কি করলাম মানে? তুই আমাদের গাড়ির এরকম অবস্থা কেন করলি? কই, আমি কি করলাম? তাছাড়া তুই নিজেই তো ইচ্ছা করে। কি হই ইচ্ছে করে করেছে? রবি তো এই সুযোগে রেগে আকাশের কাছে আসে। এসে মারতে যাবে তখনই আকাশ হাত ধরে ফেলে। দেখ, আমি কোনো ঝামেলা চাই না। যদি তোরা ও ঝামেলা করতে চাস তাহলে কিন্তু মোটেও সেটা ভালো হবে না। তোর সাহস কি করে হয় আমার হাত ধরার? ওদের কথা শুনে আকাশের বুঝতে বাকি রইল না যে ওরা কিছু একটা প্ল্যান করে এসেছে। এইদিকে সবাই তাকিয়ে আছে ওদের দিকে। আকাশ এবার চুপ করে না থেকে রবিকে একটা থাপ্পড় মারে। এতে সাবিনাও রেগে যায় অনেক। ওরা তো আকাশের উপরে দুজনে এবার মারতে আসে, কিন্তু আকাশ কিছু মার খায়, আবার ওদের দুজনকেও মারে। ওদের এভাবে মারামারি করতে দেখে রাশেদ ওখানে এসে আকাশের পাশে দাঁড়ায়। তোদের সমস্যা কি? তোরা ওর পিছনে কেন পড়ে আছিস? রাশেদ, তোর সাথে আমাদের কোনো কাজ নেই, তুই এখান থেকে সর। আমি সরবো না। দরকার হলে আমরা দুজন মিলে তোর সাথে মারামারি করব। তাহলে তোর যখন এতই মার খেতে ইচ্ছে করছে, তাহলে আর লেট কেন করব? এই বলে ওরা নিজেদের মধ্যে মারামারি করতে থাকে। মারামারির একটা পর্যায়ে মোটামুটি 4 জনই মার খায়। এদিকে আকাশের দিক থেকে আরও কিছু ছেলে এসে রবি আর সাবিনকে মারতে থাকে। মেয়েরা তো আকাশ বলে চিল্লাতে থাকে।
ওদের চিৎকার শুনে মনে হচ্ছিল আকাশের কিছু হয়ে গেলে ওরা মনে হয় বাঁচবে না। কিছুক্ষণের ভেতরে ওখানে স্যার চলে আসে। উনি এসে সবটা শুনতে থাকে। আকাশ ওনাদের সবটা বলতে থাকে। সবটা শোনার পরে, সাবিন আর রবি, তোমরা দুইজন এখন যাও। তোমরা নিজেরাই তো প্রথমে দোষ করেছো। বিশ্বাস করুন স্যার, সব দোষ আকাশের। আমি সিসিটিভিতে সব দেখেছি, সেজন্য তোমাদের সাবধান করে দিলাম। সিসিটিভি কথা শুনে ওরা দুজনেই চুপ হয়েছে। আকাশ তখন রাশেদকে নিয়ে হসপিটাল এসে একটু ট্রিটমেন্ট করাতে থাকে। 7 দিন পরে আকাশ কলেজে আসলো। এতদিন ধরে আসেনি, এর কারণ হচ্ছে শরীরে মারের দাগগুলো যেন চলে যায়। কলেজ এসে জানতে পারে সাবিনা আর রবি এখনও হসপিটালে আছে। একটু পরে আকাশ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল, তখন সামনে ইরাকে দেখতে। কিন্তু কি ব্যাপার, ও আমার দিকে কেন আসতেছে? আমি কি জানি, মনে হচ্ছে তোর মারের ব্যাপারটা জেনে গেছে। কি বলিস? এখন চুপ কর, দেখ কি হয়। ইরা তো সামনে এসে মহা খুশি। এদিকে রাশেদ তাকিয়ে আছে ইরার বান্ধবীর দিকে। কেমন আছেন? গতকাল আপনি আসেননি কেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? তাছাড়া আমাদের তো প্রতিদিন ক্লাস হয় না, সেজন্য আসেও হয় না। ক্লাস না থাকলেও আসবেন। ক্লাস না থাকলে আমি এসে কী করবো? তোমাকে যেন আমি দেখতে পারি, সেজন্য। ব্যাপারটা ঠিক বুঝলাম না আমি। এত কিছু বুঝতে হবে না, হয় তোমার নাম্বার দাও, নয়তো তোমাকে প্রতিদিন আসতে হবে। এটা আবার কেমন প্রশ্ন? যা বলেছি তা করুন। ঠিক আছে, নাম্বারটাই রাখুন। ইরাকে নাম্বার দেয়। আপনারা আবার কেউ নাম্বার চেয়ে বসবেন না। নাম্বার নিয়ে ইরা তো অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে রাতে ইরা তো কল দেয়। আকাশ পড়ছে বলে আর কল ধরেনি। শালার বেটা কি আমাকে ভুল নাম্বার দিল নাকি? কালকে দেখা হলে মজা বুঝাবো। পরের দিন সকালবেলায় কলেজে এসে আকাশকে দেখতে পায়, সেজন্য ওর সামনে আসে। কি ব্যাপার, গতকাল আমাকে ভুল নাম্বার কেন দিয়েছেন? আমি কখন ভুল নাম্বার দিলাম? আপনি উড়াতে ভুল করেছেন। দেখেন তো নাম্বার ঠিক আছে কিনা। নাম্বার চেক করে দেখি, এটা তো আকাশের নাম্বার। পরে ইরাকে ব্যাপারটা জানাই। এতে ইরা তেমন কিছুই বলেনি, চলে যায় ওইখান থেকে। অন্যদিকে, আচ্ছা ইরা, একটা কথা বলতো। কি কথা বলো তো? স্কুলে থাকতে তো কখনো কোনো ছেলেকে পাত্তাই দিলি না, কিন্তু এখন থেকে সিনিয়র ভাইয়ের জন্য মন কেমন উতলা হয়ে পড়েছে। তোরা যা ভাবছিস ব্যাপারটা কিন্তু সেরকম না। ব্যাপারটা তাহলে কি রকম আমাদের একটু বল। উনি সিনিয়র, এটা ঠিক, কিন্তু ও ওনাকে যে মেয়ে দেখবে সেই মেয়ে ওনার প্রেমে পড়ে যাবে। তাহলে কি তুইও? আমি এখন শিওর না, কাউকে উপরের দিক থেকে বিচার করা ঠিক না। আগে ওনার সাথে কথাবার্তা, দেখা সাক্ষাৎ, চলাফেরা করলে বুঝতে পারবো ছেলেটা কেমন। তোর কি মনে হয় উনি আমাকে এতটা সময় দিবে? দিতেও তো পারে, তারপরও একবার বলে দেখবো কি করা যায়। ঠিক আছে, দেখ কি করা যায়। এইদিকে কয়েকটা দিন পার হয়ে যায়। ইরা সাহস নিয়ে মাঝে মাঝে আকাশকে কল করে, কিন্তু আকাশ তেমন কোনো কথাই বলতো না। অন্যদিকে আকাশের বাবা আসে বাসায়। আকাশ, তোর জন্য একটা খুশির সংবাদ আছে। কি রকম? তোর যেখানে চাকরি করার স্বপ্ন ছিল ওইখানে লোক নিচ্ছে। আমি তোর আবেদন করে দিয়েছি। 1 মাস পর তোকে ওখানে যেতে হবে। এটা তো অনেক খুশির সংবাদ বাবা। কিন্তু তোমাকে এই 1 মাস এই রুলসগুলো ফলো করতে হবে। কি কি দেখি তো। সবটা দেখা শেষ হয়ে যায়। তারপর প্রতিদিন সে রুলসগুলো অনুযায়ী চলতে থাকে। এভাবে 10 দিন কেটে যায়। পরের দিন, বাবা মা, আমার ফিরতে লেট হবে। এখন তো সন্ধে, কিন্তু তুই আসবি কখন? এই তো কিছু কাজ আছে আমার, সে কাজগুলো শেষ করে তারপর আসবো। আচ্ছা, সাবধানে যাস। ওখান থেকে আকাশ তো চলে আসে, কিন্তু কি এমন কাজ আকাশের থাকতে পারে বলে আপনাদের মনে হচ্ছে? সে কাজটা আপনারা জানতে পারবেন একটু পরে। এইদিকে বাসা থেকে বের হয়, একটা ফুলের দোকানে আসে। ওখানে কিছু ফুল কিনে নেয়। আচ্ছা, আমাকে তো যেতে বললো, আমি একা একা যাব? এটা কি ঠিক হবে? তার উপর শুধু ফুল নিয়ে যাব? ব্যাপারটা তো কেমন একটা দেখায়। আরও কিছু নিয়ে যাই, নয়তো মান সম্মান কিছুই থাকবে না। এই বলে চলে আসে শপিং মলে। ওখানে একটা গিফট কিনে নেয়, তারপর গাড়িতে বসে যেতে থাকে ওর গন্তব্যস্থলে। এবার অনেকের মনে প্রশ্ন আছে, কেন যাচ্ছে, কার সাথে দেখা করতে যাচ্ছে? এই নিয়ে অনেকের মনে বিভিন্ন রকম প্রশ্ন জেগে উঠেছে। তবে চিন্তা করবেন না, আপনাদের এই গল্পের সিজন 2 এর মধ্যে সবটা বলে দেওয়া হবে। সিজন 2 এর মধ্যে আকাশের সম্পর্কে আরও অনেক কিছুই জানতে পারবেন।
সাথে ওদের 7 বছরের কাহিনী। তবে 7 বছরের কাহিনী শেষ করতে 20 মিনিটের মতো সময় নিয়ে সবটা বলে দেব। তাহলে সবাই সিজন 2 এর জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।